আসসালামু আলাইকুম সকল সালমান শাহ ভাই বোন যারাই আপনারা আজকে আমাদের এই লাইভ স্ট্রিমিংটা দেখছেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনারা যারাই ফেসবুকে এই লাইভ স্ট্রিমিংটা দেখছেন বা ইউটিউবের মাধ্যমে যারা আপনারা এই লাইভ স্ট্রিমিংটা দেখছেন, আপনারা আপনারা যারা এই লাইভ স্ট্রিমিংটা দেখছেন আপনারা সবাই আপনাদের ইয়েটাকে শেয়ার করে দিবেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আজকে বিশেষ করে আজকে এই লাইভ স্ট্রিমিংটার আসার কারণ হচ্ছে, আপনারা জানেন আগামীকাল 11 তারিখ আমরা কোর্টের একটা রায়ের অপেক্ষায় অনেকদিন ধরে ছিলাম। সেই রায়ের জন্য আমরা কোর্টে যাব। গত 20 তারিখে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে পিবিআই একটা রিপোর্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সবার কাছে পরিবেশন করেছেন। সেই প্রেস কনফারেন্সে যে 5টি কারণ দ্বারা তারা এই ডিসিশনে এসেছেন যে সালমান শাহ আত্মহত্যা করেছেন, সে বিষয়ে আপনাদের সাথে 5টি প্রশ্ন আমরা কথাবার্তা বলবো। আপনাদের সাথে ভক্তদের এই মানে প্রেস রিলিজটা যাওয়ার পরে অনেক রকমের প্রশ্ন আমাদের কাছে এসেছে। সেই প্রশ্ন থেকে বেছে বেছে কিছু প্রশ্ন, আমরা 10টি প্রশ্নকে একখানে করেছি। সেই 10টি প্রশ্নকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের মতামত জানতে চাই এই 5টি কারণ এবং এই 10টি প্রশ্নকে নিয়ে। আজকে এই যে লাইভটি আমরা করছি আপনাদেরকে বলে দিই, এই লাইভটি আমরা 4টি এপিসোডে করব। আজকে আমাদের প্রথম এপিসোড। সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও জানিয়ে দিব আমরা ফেসবুকের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে আমরা আবার কবে নেক্সট আসছি। এটা 4টি পর্বে আমরা করব। আজকে প্রথম পর্ব। আজকে পর্বে আপনাদের সবার মতামত চাই এই 5টি কারণ এবং যে 10টি প্রশ্ন আমরা একখানে করেছি সেই 10টি প্রশ্নের উপরে। আজকে এই লাইভটিতে আপনাদের সাথে আমাকে সহযোগিতা করার জন্য আমার এক ছোট ভাই সাজেদ কামাল, সেও আজকে এখানে যুক্ত হবে এবং তাকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি এখানে আমাদের এই লাইভ স্ট্রিমিং এ অ্যাড করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই, আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে যে আপনাদেরকে সবাইকে ট্রান্সপারেন্সিটা দেওয়ার জন্য, যে আমরা আসলে কেন সালমান শাহ হত্যার বিচারের জন্য গত 24টি বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সাপোর্ট আমরা পেয়েছি, আপনারা জানা আপনাদের উচিত আসলে সত্যটা কি, আমরাও জানতে চাই আসলে সত্যটা কি। সেটাই আমাদের লক্ষ্য, আর কোনো কিছুই না। তো চলুন আমরা লাইভটিকে শুরু করি। আমি এখন সাজেদ কামালকে এখানে, সাজেদ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমিও তোমাকে শুনতে পাচ্ছি। আশা করি ভক্তরাও সবাই যারাই এই লাইভটি দেখছেন তারাও হয়তোবা শুনতে পাচ্ছেন আমাদের সবাইকে। তো তোমাকে দিয়ে প্রথমে শুরু করি। অবশ্যই। তো সাজেদ, আমাদের আজকের যে লাইভের মেইন ইন্টেনশনটা তুমি তো আজকে শুনেইছো। আজকে আমাদের লাইভে আসার কারণ হচ্ছে পিবিআই যে 5টি কারণের উপরে সালমান শাহ আত্মহত্যার প্রতিবেদন জমা দিলেন। আমরা সেই 5টি কারণের যে যুক্তিসঙ্গত নয় তারই একটি বিশ্লেষণ আপনাদের মাঝে করে তুলে ধরব। আর ভক্তদের কাছ থেকে আমরা আমাদের যুক্তিসঙ্গত ব্যাখ্যাগুলোকে বিশ্লেষণের পরে তাদের মন্তব্য আশা করব এবং আমরা তাদের মন্তব্যের উপরে আবারও পরবর্তীতে আমরা পরবর্তী প্রোগ্রাম নিয়ে চলে আসবো আপনাদের সাথে। সেটাই, আমরা 4টি পর্বে এই পর্বটা করব। আগামী পর্বতে নেক্সট উইক যখন আমরা আসব, তখন আমরা 5 তারিখ এবং 6 তারিখ বিষয়ে আপনাদের সাথে আপনাদের মতামত দিব। আমাদের যে যেটা আমরা ভক্তদের কাছ থেকে যেগুলো প্রশ্ন ছিল সবকিছু নিয়ে আমরা কথা বলবো। তো সাজেদ, শুরুতেই আমরা 5টি কারণ, যে 5টি কারণের ভিত্তিতে একটি পিবিআই যে রিপোর্টটা সাবমিট করেছে, সেই 5টি কারণের প্রথম কারণটা কি তুমি পড়ে শোনাবে? হ্যাঁ, অবশ্যই। আমরা পর্যায়ক্রমে 5টি কারণই বলবো এবং প্রত্যেকটা কারণ পড়ে শোনানোর পরে আমরা সেই কারণের উপরে আমাদের ব্যাখ্যাকেও শোনাবো।
পিবিআই যে 5টি কারণে সালমান শাহর আত্মহত্যার রিপোর্ট প্রতিবেদন জমা দিয়েছে, তার প্রথম কারণ হচ্ছে সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের অন্তরঙ্গতা। এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি। পিবিআই বলল, শাবনূরের সাথে সালমান শাহর অনৈতিক সম্পর্ক ছিল। হাউ ক্যান ইট পসিবল? এই ধরনের কথা বলার জন্য যেই ধরনের ডকুমেন্ট শো করতে হয় ও আইনি পদক্ষেপ গ্রহণ করতে হয়, তা না করে এমন মন্তব্য প্রকাশ করা কতটা যুক্তিসঙ্গত? আইনের ধারা অনুযায়ী বলছি, প্ররোচনা মামলায় শাবনূরকে অভিযুক্ত করে গ্রেফতার না করে শাবনূরের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করার এখতিয়ার নাই পিবিআই এর। আপনারা কি চলচ্চিত্র জগৎ বা সাধারণ মতামতের ভিত্তিতে কোথাও তাদের মাঝে অনৈতিক সম্পর্কের স্পষ্টতা পেয়েছেন? শুধুমাত্র সামিরার কথার উপরে বিশ্বাস করে এই যুক্তি সম্পূর্ণ বেমানান। এই ক্ষেত্রে শাবনূর যদি পিবিআই এর বিরুদ্ধে মানহানি মামলা করে, তাহলে পিবিআই কে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। এ কথা শুধু আমার নয়, সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শফি সাহেবও এই কথাটি বলেছিলেন আরটিভির একটি প্রোগ্রামে। সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সালমান শাহর একাধিক ছবির ভিলেন চরিত্রে থাকা মিসা সওদাগর সাথে। তদন্ত স্বচ্ছতার স্বার্থে পিবিআই এর উচিত ছিল প্ররোচনা মামলায় অভিযুক্ত করে শাবনূরকে জিজ্ঞাসাবাদ করা, এবং যেহেতু সালমান শাহ জীবিত নেই, তাই উক্ত অভিযোগ আমলে নিয়ে শাবনূরকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে ডিএনএ পরীক্ষা করা। কারণ তারা এখানে বলল যে অন্তরঙ্গতা, তো অন্তরঙ্গতার ক্ষেত্রে তারা যে ধরনের ডকুমেন্ট গুলো, যে ধরনের কথাবার্তাগুলো, যে ধরনের ভিডিও ক্লিপ গুলো তৈরি করে দেখালো, সালমান শাহ তো আর জীবিত নেই, শাবনূর তো জীবিত রয়েছে। তা আমার কথা হচ্ছে যে শাবনূরকে ল্যাবরেটরিতে পাঠিয়ে ফরেনসিক বিভাগে ডিএনএ টেস্ট করলেই তো বোঝা যেত যে তাদের ভিতরে কোনো অনৈতিক সম্পর্ক ছিল কিনা। আপনারা কোনো ধরনের মেডিকেল রিপোর্ট শো না করে বাঙালির আবেগের সাথে জড়ানো একজন মৃত মানুষকে এমন অপবাদ দেওয়া কি উচিত হলো বলে মনে করেন? সারা দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার এই যুক্তির সাথে আপনাদের মতামতগুলো তুলে ধরবেন। অবশ্যই তোমার সাথে আমি এটাতে একই একমত যে তারা যেই যুক্তিটা দেখাচ্ছে, সেই যুক্তির সাথে তো এটা তো কখনোই আমরা মানে এক হতে পারি না। তো একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো, শাবনূরের সাথে সালমান শাহ 14টা ছবি হয়েছে, ঠিক না? তো হ্যাঁ, 14টা 14টা। ছবি যদি কারোর সাথে হয়, তার সাথে একটা বন্ধুত্ব সমক একটা রিলেশনশিপ হওয়াটা খুব স্বাভাবিক হ্যাঁ, একটা বিষয়। হ্যাঁ। এটার মধ্যে তারা যে জিনিসগুলাকে মানে প্রমাণ করার চেষ্টা করতেছে, সেটা আমার বুঝ মতো যে বাড়ির যে কাজের মহিলা মনোয়ারার যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাকেও তারা গ্রহণ করতেছে। আরো অন্যান্য মাধ্যমে যে জিনিসগুলো এসেছে, যেমন তুমি যদি সেপ্টেম্বর মাসে তো ভাইয়া মারা গেল, হুম। জুলাই অগস্ট বা মে জুন জুলাই অগস্ট এই 3 মাসের যদি পত্রপত্রিকা তুমি দেখো, সেই পত্রপত্রিকার মধ্যে বা এর আগ থেকেই, কিছু আগ থেকেই বেশ নানা রকমের কথাবার্তা চলতেছিল, হ্যাঁ। এবং যতজন এই ফিল্ম ইন্ডাস্ট্রির যাদের সাথেই সালমান ইন্টারভিউ গুলো আমরা শুনেছি, প্রত্যেকেই কিন্তু জিনিসটাকে ডিনাই করেছে যে এরকম কোনো সম্পর্ক বা এরকম কিছু তারা দেখতে পায়নি, হ্যাঁ। পাইনি। এবং তোমার এই সামিরার স্টেটমেন্ট অনুযায়ী যে সেদিন রাত্রে এখন কথা মানে যতটুকু শুনতে পাই, সে আসলে নিজেও কনফার্ম না সে কে ফোন করেছিল, শাবনূর ফোন করেছিল না অন্য কেউ ফোন করেছিল, এখন তার কথাটাও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। চেঞ্জ তো হচ্ছে। এইগুলা আমার আমার দৃষ্টিকোণে এটা মানে তারা যে কি প্রমাণ করার চেষ্টা করেছে তারাই ভালো করে জানে, যে একটা ফ্যামিলি হ্যাঁ, ক্যালিউশনের আমি জন্য আমি একটা মানে ঘটনা ঘটানোর মতন এরকম জিনিসটা চেষ্টা করছে। তুমি কিছু বলতেছিলে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে তারা পাশাপাশি কাজ করতেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা পাশাপাশি সবসময় থাকতেন। তো তাদের কাজটি ছিল শুটিং ভিত্তিক। বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন লোকজন সবাই থাকতেন। তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কেউ কি কখনো বলেছে পিবিআই কে অথবা অন্য কাউকে যে তাদের ভিতরে কোনো অনৈতিক সম্পর্ক বা কোনো রকম কোনো কিছু তারা কখনো দেখেছে বা এমন কিছু? আজ পর্যন্ত তো আমরা শুনিনি যে এই স্মৃতিচারণ করতে গিয়ে শাবনূরকে অথবা সালমান শাহকে কোথাও তারা কোনো রকম অন্যরকম ভাবে দেখেছে এমন কোনো মন্তব্য কে করেছে? যেই ডন এই মামলার আসামি, সেও কিন্তু এই কথাটা কখনো বলেনি যে হ্যাঁ, সে ওই দাবি করে যে আমি সালমান শাহর একজন কাছের বন্ধু ছিলাম, সে সময়তে খুব ক্লোজ বন্ধু ছিলাম। তো তার কাছেও তো এই বিষয়ে সে কিছু বলেনি।
তো যেখানে কেউই এই বিষয়ে কোনো কিছু বলতে পারলো না, সেখানে হলুদ সাংবাদিকতার উপরে ভিত্তি করে সেই সময়তে যে গুজব রটানো হলো, সেই গুজবটাকে 24 বছর পরে পিবিআই শুধুমাত্র সামিরার কথার উপরে আমলে নিল। এটা তো আসলে একটা তদন্তের স্বচ্ছতা আসে না। পিবিআই না, দেশের একটি বৃহৎ আইন শৃঙ্খলা বাহিনী, তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা অনেকগুলো জটিল মামলার এক সুন্দর সমাধান করেছেন। তা আমরা আশা করেছিলাম যে তারাও একটি সালমান শাহ হত্যা মামলাতে একটি সুন্দর সমাধান আনবেন এবং যে রহস্যটা লুকিয়ে রয়েছে সেই রহস্যটাকে আমরা জানতে পারবো। আপনি আরেকটি জিনিস খেয়াল করুন, সেই দিন রাত্রে সামিরা বলল যে সালমান শাহের সাথে কথা হয়েছিল। তো তৎকালীন সময়ে ডিসিডিবি বজলুল করিম যখন এই মামলার তদন্ত করার দায়িত্ব পেলেন, তখন তিনি সালমান শাহর সিটিসেল ওয়ারলেস ফোনটাকে সিজ করলেন এবং তার কল রেকর্ড বের করলেন। তখন 1 সপ্তাহের কল রেকর্ড বের করা যেত। তো তখন সেখানে কল লিস্টে তারা পেলেন না, আউটগোয়িং কল লিস্টে যে এই সালমান শাহর ফোন থেকে শাবনূরকে ফোন গিয়েছিল। তখন সামিরা কি বললো? তখন সামিরা বলল যে শাবনূর কল দিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে শাবনূর যদি কল দিয়ে থাকে, তাহলে সুষ্ঠু তদন্তের স্বার্থে কেন সেই সময়তে শাবনূরের ওয়্যারলেস ফোনটাকে, ফোনের কল রেকর্ডকে বের করা হলো না? আর শাবনূর অবশ্যই। যেখানে বারবার বলতেছে যে আমি কল দেইনি, তাহলে সে যেহেতু কল দেয়নি, তাহলে সে তার ফোন কল রেকর্ড কেন বের করা হলো না? তখন কল রেকর্ড বের করা হলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যেত, কিন্তু তখন সেটা করা হলো না। এটা একটা ধোঁয়াশা থেকেই যায়। তারপরে এ বিষয়ে আরো কিছু কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আমার স্বামী শাবনূরের আজকে স্মৃতিচারণ দেখতেছি আমি ইউটিউবে, একজন চ্যানেলের স্বত্বাধিকারের সাথে সে খুবই অন্তরঙ্গ ভাবে সাক্ষাৎকার দিচ্ছে। যাক, সে চ্যানেল কিভাবে কাজ করছে সেটা তার ব্যাপার। আমি শুধু বলতে চাচ্ছি যে তাকে সে যেভাবে স্মৃতিচারণ করে কথাবার্তা বলছে এবং সেই সময়তে মৃত্যুর কারণ হিসেবে শাবনূরের কারণ দেখালো যে তাদের ভিতরে তেমন কোনো সমস্যা ছিল না। খুঁটিনাটি সমস্যা হবার পরে রাতে তারা আবার একসাথেই ঘুমায় থাকে এবং সকালে তা ঘুম থেকে উঠে সে আত্মহত্যা করে। তার মানে রাত্রে সে বুঝতে পারে যে শাবনূর ইস্যুর সাথে তার একটি সমস্যা ছিল। তো আমার কথা হচ্ছে, শাবনূর ইস্যুর সাথে তার যখন একটি সমস্যা হয়েছিল এবং সমস্যা হচ্ছিল, তাহলে যখন সকালে উঠে ঘুম থেকে উঠে তার তরচাদা জীবিত স্বামীটাকে মৃত হিসাবে দেখলো, তাহলে কেন প্ররোচনা মামলায় প্ররোচনা মামলা করলেন না শাবনূরের নামে? ভালো পয়েন্ট। অবশ্যই। আমি ধরে নিলাম 1 মিনিটের জন্য এটা আত্মহত্যা, কিন্তু আত্মহত্যাটা যার জন্য ঘটলো, তার স্বামীকে সে যে যার জন্য হারালো, তাহলে তাকে কেন সে মামলা, তার নামে মামলা করলেন না? আর শাবনূরও হ্যাঁ, যেখানে এই অপবাদে অভিযুক্ত, সে অপবাদে অভিযুক্ত হবার পরে বারবার শুধু মিডিয়া ভিত্তিক এবং নিজের জায়গা ভিত্তিক কিছু কথা বলে যাচ্ছে, কিন্তু কখনোই তার বিরুদ্ধে কখনো মানহানি মামলাতে গেল না কেন? শাবনূর তো পারতেন যে না, আমি এই কাজের সাথে জড়িত না, অতএব তার মান সম্মান যেখানে ক্ষুণ্ণ করা হচ্ছে, সে সেখানে মানহানি মামলা করতে পারতেন এবং নিজের স্বচ্ছতাকেও তুলে ধরতে পারতেন, কিন্তু তিনিও তা করলেন না। সেটাই, এতে সেটাই। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করবে যে এই যে মনোয়ারার যে স্টেটমেন্টের মধ্যে মনোয়ারা বলেছিল যে আম, সামিরার অবর্তমানে শাবনূর প্রায় বাসায় আসতো। এইটারও কোনো যুক্তিকতা কিন্তু নাই, কারণ না। সামিরার অবর্তমানে মনোয়ারা কিন্তু বাসায় থাকতো না। সামিরা হুম। যখন চিটাগং এ চলে যায়, 2.5 মাস এই বাড়িতে আমি, ডন, আমরা ছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু ঘরের মধ্যে কিন্তু কাজের লোক ছিল না। এই মহিলা যদি ছিল না, তাইলে কি সামিরা যখন থাকতো বাড়িতে তখন আসতো? তো তখন আসলে তো তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক হওয়ার তো কোনো প্রশ্নই জাগে না। রাইট। ঠিক না? আরেকটি সামিরার কথা সেটা হচ্ছে যে প্রেজেন্সে। ভাই আমি বলি, হ্যাঁ, সামিরা বাড়িতে যে কাজের লোকগুলোকে নিয়োগ করতেন, সেগুলো কিন্তু সামিরার মা এবং সামিরাই নির্বাচন করতেন। কখনো সালমা শর্মা, অবশ্যই। আমাদের শ্রদ্ধা নীলা চৌধুরী বা সালমান শাহ, তারা কিন্তু কাউকে নিযুক্ত করতেন না। তারাই কিন্তু তাদের লোকজনকে সে বাড়িতে নিয়ে আসতেন কাজের কথা বলে। সেটাই, এই সেটাই বিষয়টাও তো। কিন্তু খতিয়ে দেখা দরকার ছিল। হুম, অবশ্যই। এটা এটা তো ইয়ে, হ্যাঁ। তো এই বিষয়ে আপনারা যা আপনাদের মন্তব্য ছিল, আপনারা জানলেন যে এই বিষয়ে আমরা এটাকে ডিনাই করছি। এই ফ্যাক্টের কারণে সালমান শাহ আত্মহত্যা করতে পারে, এই জিনিসটা আমরা মেনে নিচ্ছি না। দ্বিতীয় কারণটা কি ছিল, সাজেদ? দ্বিতীয় কারণ হচ্ছে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ। হুম, এটা ভালো। একটা ইস্যু, হুম, ইম্পর্টেন্ট হুম। ইস্যু। আমার কথা হচ্ছে যে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, যদি তেমন কোনো দাম্পত্য কলহ তাদের ভিতরে থাকতো, তাহলে কি মৃত্যুর দিন পর্যন্ত তারা একসাথে এক বাড়ির এক ছাদের নিচেই বসবাস করতেন? অবশ্যই। তাহলে কিন্তু মোটেও না। কেমন দাম্পত্য কলহ হলো? এখন আমরা সামিরাকে দেখছি যে সালমান শাহ স্মৃতিচারণ করতে গিয়ে এখনো সে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। তো হ্যাঁ, এটা কেমন দাম্পত্য কলহ ছিল? আর দাম্পত্য কলহ বলতে সাংসারিক একটি ঝুট ঝামেলা এবং কিছু
এটা মমতা, তো স্বাভাবিক, সব সব ঝগড়াঝাটি ফ্যামিলির মধ্যে। পৃথিবীর সব সংসারেই হয়ে থাকে। হ্যাঁ, তো অল্প এমন বেশ। কোনো কলহ তো ছিল না যে কলহের ভেতরে একটি মানুষ তার স্ত্রীর উপরে বা প্রেমিকার উপরে বা একটি সিদ্ধান্তের উপরে আবেগে বশবর্তী হয়ে আত্মহত্যা করতে পারে, এমন কোনো কলহ তো তাদের ভেতরে ছিল না। এমন কোনো কলহ কলহ থাকলে তো তাদের একসাথে থাকা হতো না। সেটাই, সেটাই। এ বিষয়ে যদি আপনি আর একটু বিস্তারিত বলতেন ভাইয়া। সামিরা এবং সালমান শাহ ভাবি হিসেবে বলি যে ভাবির সাথে ইমন ভাইয়ের ঝগড়াঝাটি লাগতো, প্রায়ই লাগতো, কিন্তু ভাবির সাথে যখন ঝগড়াঝাটি লাগতো অল্প কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে এত ভালোবাসা আমি দেখেছি যে তারা খুব অল্প সময়ের ভিতরে আবার মিটামিটিও হয়ে যেত। আজকে আমি এই লাইভ বা এইগুলো যে আমি আজকে করছি, আজকে ভক্তদেরকে বুঝতে হবে আমি কেন করছি। ঠিক আছে? আমি তাদের ভিতরে এত ভালোবাসা আমি দেখেছি। আমাদের বাড়িতে তো কোনো সময় কোনো বোন ছিল না আমার, হ্যাঁ? তো সামিরাকে আমার নিজের আপন বোন বা মা ছাড়া যতটুকু সম্মান দেওয়ার এর থেকে বাইরে কখনোই আমি চিন্তা করিনি। আমার বাবা, আমার মা, আমরা সবাই কিন্তু সামিরাকে গ্রহণ করে এবং একসেপ্ট করে পার্ট অফ দ্য ফ্যামিলি হিসেবেই নিয়েছিলাম। এবং তার কাছ থেকে সেরকমই ব্যবহার আমরা তখন কিন্তু সবাই পেয়েছি। হ্যাঁ? আমার কাছে যে জিনিসটা অবাক লেগেছিল যে আমি রিসেন্টলি একটা ভিডিওর মধ্যে দেখলাম যে সামিরা কেঁদে কেঁদে বলতেছে যে বিল্টু আমাকে ঘর থেকে বের করে দিল, হ্যান করলো, ত্যান করলো, হ্যাঁ? তো আমার প্রশ্ন হচ্ছে সেই জিনিসটা তো ঘটেইনি, সে খুব ভালো করে জানে। এবং আমার তার এই কথাবার্তাগুলো শুনে আমার মনে হচ্ছে শি ইজ এ ভেরি গুড ড্রামা কুইন, একটা ড্রামা কুইন। হুম। কারণ সামিরার সাথে এই ইমন ভাইয়াকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তার সাথে আবার দুইবার আমার দেখা হয়। ঠিক আছে? দুইবার তার সাথে আমার দেখা হয়। তো দুইবার যখন দেখা হয়, এই দেখাটা তুমি একটু খেয়াল করে শুনবে। যখন হ্যাঁ। সে ঘর থেকে বের হয়ে গেল, তো তখন আমরা এই যে মহিলা ৩ টা ছিল বাড়িতে তারাও তার সাথে বের হয়ে গেল। হ্যাঁ? কারণ আমি কিন্তু তাকে নিজের বোন হিসাবের মতোই আমি তাকে মানে জানাবার জন্যই গিয়েছিলাম বাড়িতে। এবং তারা আনএক্সপেক্টেড ভাবে আমাকে আসলে এক্সপেক্ট করছিল না সেই সময়। আমার যতটুকু এখন মনে হচ্ছে তারা আমাকে এক্সপেক্ট করছিল না দেখে to get an information what to do with me, she ran away from that room and went and spoke to somebody who can give them an idea what is the next step. তো নেক্সট স্টেপটা কি হলো, যখন লিফটে আমি নামছিলাম, আজকে আমি আশা করি স্বামীরাও এই লাইভটি দেখছেন। লিফটে যখন আমি নামছিলাম তখন লিফটটা দোতলায় গিয়ে থেমে যায়। আমার সাথে কিন্তু আমার বন্ধু মাসুম, সেও ছিল। এবং যখন সামিরাকে দেখলাম সে দাঁড়িয়ে আছে, ৪টা ছেলে, হ্যাঁ? ৪টা ছেলে তার সাথে। সেলিম একজন ডান্স ডাইরেক্টর ছিল বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই ছেলে কিছুদিন আগেও কিন্তু আমাদের বাসায় গিয়ে যে সালমান শাহ জীবনে হুমকি আছে এটা কিন্তু বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা সেটাকে তার কথাটাকে আমরা মানে ইয়ে করি নাই, কোনো ইম্পর্টেন্স দেইনি। তো যখন আমি লিফট খুলে দেখলাম যে এই মহিলাটা ৪ জন বেটা মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে তাড়া করতেছে, বলতেছে এই তোরা। তো এই জিনিসগুলা সালমান শাহ যখন আত্মহত্যা হয়েছে তো তখন এই জিনিসটা তো হওয়ার কোনো কারণ ছিল না। দ্বিতীয়বার তার সাথে আমার যখন দেখা হয় হোটেল সোনারগাঁতে, সেই দিনেও সামিরার সাথে কিন্তু ৪টি ছেলে ছিল। তাজিব, রাকিব, আম আরো ২ টা ছেলে ছিল। তাজিব, রাকিব, আরেকটা কে যেন ছিল আমার ঠিক খেয়াল নাই নাম। এদেরকে আমি সবাইকেই আমি চিনি। এবং তারা লিফটের মধ্যে আমার সাথে যেভাবে ধাক্কাধাক্কি, গুতাগুতি করতেছে এবং আমাকে নিয়ে টিজ করতেছে যে মোশতাকের সাথে সামিরার বিয়ে হয়েছে। সেইগুলা সবকিছু জিনিসগুলাকেই কারণেই কিন্তু আজকে এই প্রশ্নবিদ্ধর জন্য আজকে সামিরার সাথে এইগুলা আমাদের এত রকমের কথাবার্তা বা জিনিসগুলা হচ্ছে। তো দাম্পত্য কলহল ছিল, আমার মনে হয় না সবার ভিতরে কম বেশ থাকে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এখানে একটা জেলাসি কাজ করেছে। এখানে একটা জেলাসি কাজ করেছে এবং জেলাসিটা কেন হয়েছে এটা সামিরাই ভালো বলতে পারবে। কারণ সামিরার সাথে তো সালমান শাহ সবসময়ই থাকতো। হ্যাঁ, বেশিরভাগ সময়ই তো সামিরা, সালমান তারা তো একসাথেই সবসময় সময় কাটাইতো। শুটিং এ বলো, ড্রেস ডিজাইনিং এ বলো, এইটাতে বলো, ওইটাতে বলো, সবখানেই তো সামিরা ছিল। আজকে যদি সামিরার কারণে সামিরাকে আমি যে অবস্থায় মানে আম মানে বাসায় গিয়ে পেলাম, তাকে যদি সেভাবে যদি আমি না পাইতাম হয়তোবা
আমার তার উপরে এরকম সন্দেহ হতো না। হ্যাঁ, আজকে সে অনেক রকমের কথাবার্তা বলতেছে, বাট এগুলা কথার তো মানে এগুলা কথা তো আজকে উঠতোই না। জিনিসটা স্বাভাবিক হতো প্রথম দিকে, ঠিক না? আজকে নিশ্চয়ই আমি তো অবশ্যই। সে বাড়িতে যাব না যদি আমি মনে করতাম যে আমার ভাবি আমার ভাইকে মারছে। এটা যদি আমি জানতাম বা আমি যদি কোনো রকম বিন্দু মাত্র আমার যদি এটার কোনো ফিলিংস বা কিছু যদি আমি এরকম কিছু পেতাম তাহলে তো আমার যাওয়ার তো প্রশ্নই উঠে না সেখানে। আমি তো আমার বড় বোন আমার মা মায়ের সমান একজন মহিলা, তাকে আমি অসম্ভব সম্মান করতাম। সেই ক্ষেত্রে পরিবারের একজন মেম্বার হিসেবে আমি তাকে জানাবার জন্য গিয়েছিলাম। এবং তার ব্যবহার এবং তার আচার-আচরণে সন্দেহ আমাদেরকে অনেক বাড়ে। আম তো আমার মনে হয় এখানে অনেক কিছুই পিবিআইও আমাদেরকে ডিসক্লোজ করছে না। সামিরাও অনেক কিছু ডিসক্লোজ করছে না। সবার ভিতরেই কথা রেখে সবাই বলছে। যার কারণে আমরা সবাই একটা ঘোলাসার ভিতরে। আমার ভাই যদি আত্মহত্যাও করে থাকে, আমি সেটাকে মেনে নিব। কিন্তু আমাকে যুক্তিসংযত আমাকে কারণ দেখাতে হবে, যেটা আমরা অবশ্যই। সবাই মেনে নিতে আমার শুধু পরিবার। আপনি না, আমরা সারা বাংলাদেশের মানুষই এই রহস্যটা উন্মোচন করতে চাই, দেখতে চাই যে একটি সঠিক তদন্তের মাধ্যমে এই রহস্যটি উন্মোচিত হোক এবং সারা বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণযোগ্য বলে ধরে নিক। তো এই প্রতিবেদনকে কেউই কখনো গ্রহণযোগ্য বলে ধরে নেয়নি। কারণ না, হিসেবে আমি বলবো যে পিবিআই যখন তারা প্রেস ব্রিফিং করে 1 ঘন্টা 7 মিনিটের, তখন সময় নিউজের লিঙ্কটা আমি সরাসরি বসে দেখছিলাম। সেখানে প্রায় 3144 মেবি কমেন্ট পড়েছিল। সেখানে এই একটি কমেন্টস আমি দেখলাম না যে পিবিআই এর পক্ষে বললো এবং রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করলো। এবং এই সন্তুষ্টি পরবর্তীতে সময় চ্যানেল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আজকের প্রজন্মের কিছু ছাত্রছাত্রীর কাছে এবং ওই সালমান সমসাময়িক সময়ের কিছু ব্যক্তিবর্গের কাছে জানতে চাইলেন এই প্রতিবেদন সম্পর্কে। যেটা অনেকেই দেখেছেন যে সেই প্রতিবেদনে এমন একটি মানুষ বলেনি যে এই প্রতিবেদন তাদের ভালো লেগেছে বা এটাতে গ্রহণযোগ্য, বা তারা সবাই বলেছে এটা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। যে অধিক জনপ্রিয়তাই তার মৃত্যুর অন্যতম কারণ। আর আমরা এখন তৃতীয় কারণে হ্যাঁ, চলে যাচ্ছি। পিবিআই যে তৃতীয় কারণটি দেখালো সালমান শাহর মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতা এবং একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যা চেষ্টা করা। তুমি আগে বলো তারপর আমি বলবো। আমার আমার কথা হচ্ছে যে মানুষ কেন, পৃথিবীর যে কোনো প্রাণেরই আবেগ আছে। আমরা এটা স্পষ্ট দেখতে পারি অনেক সময়, অনেক যে ভয়ঙ্কর হিংস্র এনিমেলদের সাথে মানুষের কি সুন্দর সখ্যতা তৈরি হচ্ছে। তারা বাঘেদের সাথে ঘুরছে, তারা সিংহদের বসে আনছে, কেউ সাপেরদের সাথে নিয়ে খেলা করছে। এটা তো আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো দিয়ে। তো সেই সকল জায়গাগুলোতে তো কেউ আত্মঘাতী হচ্ছে না। যার প্রতি যার ভালোবাসা আছে সে কিন্তু তার প্রতি হিংস্র রূপ কখনো প্রকাশ করছে না। তো না, শাহ সালমান শাহ একজন শিল্পী ছিলেন। সেক্ষেত্রে একজন শিল্পীর আবেগ থাকাটাই স্বাভাবিক। সে তার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ফুটিয়ে তোলে তার শিল্পকর্ম। হৃদয়ের আবেগ কখনো আত্মহত্যার কারণ হতে পারে না। সালমান শাহ সমসাময়িক এবং এখনো যে সকল আর্টিস্ট চলচ্চিত্রে আছেন, যারা সালমান শাহকে খুব কাছ থেকে দেখেছেন, তারা তাকে সব সময় মনুষ্যত্ববান, দানশীল, পরোপকারী, ব্যক্তিত্ব সম্পন্ন সুপুরুষ হিসেবেই আখ্যায়িত করেছেন। কাউকে কখনো বলতে শুনিনি সালমান শাহ আত্মঘাতী ছিলেন। তাহলে মামলার চার্জশিটভুক্ত আসামি সামিরার কথায় এমন মনগড়া প্রতিবেদন কেন দাখিল করলেন? আবেগ প্রবণতার বশবর্তী হয়ে কেউ আত্মহত্যা করে না। আত্মহত্যার জন্য যে ধরনের আঘাত প্রয়োজন পড়ে তার কিছুই কি ছিল সালমান শাহর মাঝে? আত্মহত্যা করে জীবনে ব্যর্থ মানুষ। সালমান শাহ ছিলেন একজন সফল মানুষ। জনপ্রিয়তার শীর্ষে থেকে সারা দেশের ভালোবাসা নিয়ে কেউ আত্মহত্যা করে, এটা কেমন যুক্তি হলো? তোমার কথার নিয়ে আছে। আর তুমি একটা জিনিস চিন্তা করবে, তুমি যদি দেখো তারা এটাকে প্রমাণ করতে চাচ্ছে যে তার আগের থেকেই আত্মহত্যা করার মতো একটা টেন্ডেন্সি ছিল। হ্যাঁ, তা আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি একজন মহিলা, যদি আমি এটা সব সালমান শাহ ভক্ত যারা মহিলারা যারা আছেন তাদের সবার কাছে আমি এই প্রশ্নটা করছি, আপনি যদি জানেন যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা বারবার আত্মহত্যা করার চেষ্টা করে বা এরকম তার ক্যারেক্টারটাই এরকম, তো সেই মানুষের সাথে কি আপনি আপনার ইয়েটা কি আপনার লাইফকে কি মানে নেক্সট লেভেলে আপনি নিয়ে যাবেন? আপনি কি ভেগে তার সাথে বিয়ে করবেন? এটা তো কখনোই হয় না। আর বারবার সামিরা বারবার বলে যে সিআইডি তে এবং পিবিআই তে এবং ডিবি তে রিপোর্ট আছে। হ্যাঁ,
যে সালমান শাহ অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন, মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়েছে, এটা রিপোর্ট আছে, প্রমাণ আছে। আমি পিবিআই রিপোর্টটাও ঘেটে দেখেছি এবং আমি সবকিছুতে দেখেছি। আমি কোথাও কিন্তু মেট্রোপলিটনের এই এভিডেন্সটা কিন্তু আমি দেখতে পাইনি। তো আমার প্রশ্ন হচ্ছে, সামিরা যখন বলছে যে এই জিনিসটা আছে রেকর্ডের মধ্যে, যে তিনবার সামিরা, সালমান শাহ দুইবার সামিরাকে বিয়ে করার আগে, একবার কেয়ামত থেকে কেয়ামত ছবি চলাকালীন সময়, এই নিয়ে তিনবার সে সুইসাইড করার চেষ্টা করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তার কাছে যখন এই এভিডেন্সটা আছে, তো এভিডেন্সটা আমাদের ভক্ত যারা আমরা সবাই আছি বা পরিবারের আমরা যারা আছি আমাদেরকে সেই দেখাই দেয়, সেই হ্যাঁ, এভিডেন্স গুলা অবশ্যই। তার ফাইল থেকে। কারণ আজকে আমরা বাদী পক্ষ, তারা আসামি পক্ষ, তাদেরও অ্যাক্সেস আছে যে যে ডকুমেন্ট গুলা পিবিআই, সিআইডি সবাই করেছে, তারা চাইলেও সেটার একটা কপি কিন্তু তারা পেতে পারে। তো তার নিজেকে যখন সে এখন ক্লিয়ার করতে চাচ্ছে এবং সে এইরকম অপবাদ একজন মানুষকে দিচ্ছে, তো আমার প্রশ্ন হচ্ছে, তুমি এই জিনিসটাকে, তুমি যখন এত মানে জোর গলায় জিনিসটাকে বলছো, তুমি জিনিসটাকে তুমি নিজেই প্রমাণ করো। কারণ আমাদের কাছে তো কোনো প্রমাণ আমরা নাই, আমরা কোনো প্রমাণ দেখতে পাই না যে সালমান শাহ এরকম কোনো ঘটনা ঘটিয়েছেন বা এই যে হারপিক টারপিক এগুলো কথা, সেই এভিডেন্সটা দেখাই দেখ, তো দেখাই দিলে আমরাও মেনে নিবো এটাকে, ঠিক হ্যাঁ। না? তো আর আত্মঘাতী এক এরকম ছিল না। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে যে তারা যে এই আত্মহত্যার কথা বারবার বলতেছে, সে আত্মঘাতী ছিল বা তার সুইসাইড করার মানে টেন্ডেন্সি সবসময় ছিল। সালমান শাহকে কিন্তু আমার যতটুকু মনে হয় 22 না 23 আগস্ট সামিরের বার্থডে, হ্যাঁ? তো এর আগে কিন্তু আপন নিবাসের বাইরে একটা মারামারিতে সালমান শাহ বুকের মধ্যে স্টেপও খায়, হ্যাঁ? হ্যাঁ, তারপরে আরো দুইটা ঘটনা ঢাকায় এবং ঢাকাতে ঘটেছিল। অন্যান্য জায়গায়। ঢাকায় 27 নম্বরে মাঠের মধ্যে ওইখানে সালমান শাহকে ডেকে নিয়ে গেছিল। আমি তখন আমরা এই ছিলাম। বিষয়গুলোতে আসবো, আমরা এই বিষয়গুলোতে আসবো, ভক্তদের হ্যাঁ, প্রশ্নগুলো ছিল এগুলো। আর আমি ভাইয়া বলতে চাচ্ছি যে মানুষ আবেগপ্রবণ, কিন্তু মানুষ হ্যাঁ, কখনো আত্মঘাতী নয়। না, সালমান শাহ নিজেকে ভালোবাসতেন, সালমান শাহ নিজেকে ভালোবাসতেন। নিজেকে ভালো না বাসলে নিজেকে এত স্টাইলিশ হিসেবে, এত সুদর্শন হিসেবে সকলের মাঝে উপস্থাপন করতে পারতেন না। না, মৃত্যুর 2 দিন আগেও কয়েকদিন সে তার মাকে বললেন, আমাদের শ্রদ্ধেয় জননীকে বললেন, নীলা চৌধুরীকে, যে আমার উম, জননী প্রস্তাব দিলেন যে আমাদের সাথে সিলেট চলো। তিনি বললেন যে এখন আমার মরারও সময় নেই, কাজের এত চাপ। সেটাই, সেটাই। শুক্রবার তাদের সাথে সিলেট যাওয়ার জন্য প্রস্তাবকে নাকচ করলেন, কাজের ব্যস্ততার জন্য, যে এখন আমার মরারও সময় নেই, এমন একটা কথা বলে সেই মানুষটাই শুক্রবার সকালে ঘুম থেকে উঠে আত্মহত্যা করলো। এটা কখনো কোনো মা মানতে পারে? এটা কখনো কোনো মানুষ মানতে পারে? যে মাত্র কয়েকদিন আগে, মৃত্যুর মাত্র কয়েকদিন আগে বললো যে প্রেস ক্লাবের ভিআইপি লঞ্চে প্রেস ব্রিফিং করে, সাংবাদিক প্রেস ব্রিফিং করে সেটা এই যে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইলো, যে চলচ্চিত্র শিল্পের স্বার্থে আমার বিরুদ্ধে নোংরামি বন্ধ করুন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন, আমার নিরাপত্তা নিশ্চিত করুন। তো সে তো নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, এই জিনিসটা তো সে স্পষ্ট করে গিয়েছে। এবং তাকে 3বার, ঢাকাতে 2বার এবং ঢাকার বাহিরে একবার, চট্টগ্রামে আপন নিবাসের সামনে, তো এই 3বার তাকে রাস্তাতে বা পথে বাহিরে মারার জন্য অ্যাটাক করা হয়েছিল। কিন্তু তারা হুম, যখন দেখেছিল যে পথে মারাটা সম্ভব না এবং পথে মারাটা খুবই রিস্কি হয়ে যায়, তো পরবর্তীতে তারা এটা ঘরের ভিতরে সম্পন্ন করলো, যে কিভাবে ঘরের ভিতরে করা যায় এবং এটাকে আত্মহত্যা বলে হ্যাঁ, চালিয়ে দেওয়া হয়। এই জায়গায় তোমার সাথে আমি একমত। কারণ সালমান শাহর ভক্তরা সালমান শাহকে এত বেশি ভালোবাসতো যে সালমান শাহকে বাইরে মারাটা এটা কখনোই পসিবল ছিল না। ঠিক হুম। আছে? এবং তুমি দেখবে যে এই যে একটা জিনিস তোমরা সবাই দেখবে যে রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে ডন কিন্তু ক্লারিফাই করেছে, যেটা আমি 2017-তে আমি যে লাইভটাতে আসি, সেই লাইভটাতে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বাড়ির মধ্যে 3টা জিন চালান হয়েছিল এবং 3টা জিনের মাধ্যমে সালমান শাহকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এবং এই 3টা জিন, সামিরার যখন এই 3টা জিন যখন ঘর থেকে আমরা অনেকজন মৌলানা আনিয়ে শেষ নম্বর মনে হয় চতুর্থ বা পঞ্চম নম্বর যখন মৌলানা জেন মানে যে এই জিনিসটাকে ঘর থেকে বের করা মানে সফল হয়, তিনি আমাদেরকে বলেছিলেন যে এই জিনগুলা পাঠানো হয়েছিল, 2টা জিন পাঠানো হয়েছিল সামিরার মার পক্ষ থেকে, বাসার থেকে,
সামিরার মা পাঠিয়েছিল, আর একটা পাঠিয়েছিল সামিরার খালা 27 নম্বরে যিনি থাকেন। এবং এই জিনিসগুলোকে কিন্তু কনসিডার করা উচিত। এবং চট্টগ্রামের যারাই আছেন বা সামিরার পরিবারের সাথে যারাই ঘনিষ্ঠভাবে মানে যারা এই পরিবারকে ভালো করে জানেন, তারা সবাই কিন্তু এই জিনিসটা জানে যে সামিরার মা কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম, জিন, তাবিজ এইগুলো নিয়ে কিন্তু সে কিন্তু সবসময় খুব অ্যাক্টিভ, এবং শি ইজ বিন ডুইং ইট ফর লং লং টাইম। যদিও এই সালমান শাহ, জিনিসগুলোকে আমি পিবিআই, আমি 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 একটু বলছি ভাইয়া আপনার কথার হ্যাঁ ভিতরে, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের সূরা আদ জারিয়াতের 56 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার হ্যাঁ মানে আমাদের এই গল্পটিতে যে কাল্পনিক নয়, এটা কিন্তু স্পষ্ট পবিত্র কোরআন বলে দিয়েছে যে মানুষের পাশাপাশি জিনও আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে বিদ্যমান, তারাও বসবাস করছেন। এবং সেই জিনদের ভেতরে কিছু বদ জিন যারা দুষ্ট প্রকৃতির হয়, খারাপ প্রকৃতির হয়, এবং তাদেরকে দিয়ে অনেক সময় যে তাদেরকে বশে আনে কিছু মানুষ, তাদেরকে দিয়ে কুফরি করিয়ে থাকে, নানা রকম মানুষকে অ্যাটাক করিয়ে থাকে। এটা শুধু যে সালমান ভাইয়ার ক্ষেত্রে এমন নয়, আমাদের এই লাইফ ধারা কিন্তু অনেকের আপনারা ব্যাপারে যারা করছে। আজকে যুক্ত আছেন তাদের অনেকের পরিবারে দেখতে পারবেন যে এই ধরনের ঘটনা ঘটছে, যে ওর হ্যাঁ উপরে জিন চালান করা হয়েছে, ওকে জিন দিয়ে অ্যাটাক করা হয়েছে, এগুলো কিন্তু ঘটছে, অহরহ ঘটছে। তাই আপনার এই বিষয়টা কিন্তু স্পষ্ট। এবার ভাই আপনার বাকিটুকু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, তো এই জিনিসগুলাকে আমার মনে হয় পিবিআই সবকিছু যখন একটা তদন্ত হচ্ছে, আজকে সিআইডি বলো, পিবিআই বলো, অন্যান্য ডিপার্টমেন্ট বলো, এরা যখন ইনভেস্টিগেশনটা করছে তারা কিন্তু ওই ফলো আপ রিপোর্টটাই কিন্তু দিচ্ছে। তারা কিন্তু হুম। নতুন মানে জিনিসগুলাকে আজকে শুধু 5 তারিখ এবং 6 তারিখের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিয়ে দিল, কিন্তু 5 তারিখ আর 6 তারিখের একদিন রাত্রের ঘটনায় তো সালমান শাহ এরকম অবস্থা হয় না। একটা মানুষ যদি না, আত্মহত্যা করতে হয়, আত্মহত্যাটা কি খুব একটা ইজি প্রসেস? একটা এই মানুষ ডিপ্রেশনটা তো মেন্টালি, তার তৈরি হতে হবে, এটা তো দিনের পর দিন অবশ্যই, থেকে তার ভেতরে তৈরি হবে। হ্যাঁ, একটা জিনিস ইট হ্যাজ টু বি বিল্ট আপ ওভার এ পিরিয়ড। আহ, আমার ব্যাটারিটা একটু লো হয়ে যাচ্ছে, তুমি একটু কথা বলো, আমি আমার ব্যাটারিটাকে একটু ইয়ে করে দেই। আমি চতুর্থ কারণ নিয়ে আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে যে পিবিআই যে চতুর্থ কারণটি দেখিয়ে এলো, পিবিআই এই চতুর্থ কারণে আপনারা শুনতে পারলেন যে মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া। এখন আমার আপনাদের কাছে কথা হচ্ছে, মায়ের প্রতি সালমান শাহর ভালোবাসা ছিল অসীম। পৃথিবীতে কোনো সন্তান তার মায়ের উপরে রাগ করে আত্মহত্যা করেছে বলে আমার মনে হয় না। মায়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে যে একটু মন মালিন্য সকল সন্তানেরই হয়, আমাদের সাথেও হয়, আমাদের মায়ের সাথে মায়ের উপরে অভিমান করি, মা শাসন করে। কিন্তু তাই বলে তো এই নয় যে মায়ের শাসনের উপরে ভিত্তি করে বা মায়ের উপরে অভিমান করে আমরা আত্মহত্যা করেছি বা কোনো সন্তান করেছে, এমন কখনো কেউ কোনো ইতিহাস ভিত্তিক তথ্য দিতে পারবে না পৃথিবীর ইতিহাসে। তো যেই মায়ের হাতে সালমান শাহ মৃত্যুর দুদিন আগেও খেয়েছেন, সে মায়ের উপরে এমন অভিযোগের বর্ণনা বড্ড বেমানান। আজকে এই বিষয়টি আমরা আমলে নিতাম যদি এমন হতো যে মৃত্যুর কয়েক বছরে আগে যাবত পর্যন্ত মায়ের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তাহলে সেটা কারণ হিসেবে ধরা যেত যে হুম, মায়ের সাথে তার যোগাযোগ ছিল না, 2 বছর যাবত মায়ের সাথে কথা হয় না, দেখা হয় না, তাদের ভিতরে অভিমান ছিল, এইটাই আস্তে আস্তে পুঞ্জীভূত অভিমানে রূপ নিয়েছিল, তাহলে সেটা ধরা যেত। যে মায়ের সাথে তার শুক্রবারে দেখা হওয়ার কথা, যে মায়ের সাথে তার বৃহস্পতিবারে লাস্ট দেখা হয়, সে মায়ের সাথে কি এরকম অভিমান থাকতে পারে? সে মায়ের উপরে সে অবশ্যই। কি এরকম অভিমান রাখতে না না, পারে? এগুলো এগুলো তো তো ভাই কখনো কোনো ভোগা, যুক্তিসঙ্গত কথা হতে পারে না। এইগুলো তো ভোগাস কথা। আজকে তুমি দেখো, ইমন ভাইয়া আম্মাকে এত বেশি ভালোবাসতো যে এই যে আমি নিজেও আম্মাকে অনেক সময় নেত্রী ডাকি, নীলা চৌধুরী ডাকি, আমরা এটা ঢং করে একটা ভালোবাসার ইয়ের থেকে আমরা সবসময় ডাকি। কিন্তু আমার মাকে কটাক্ষ করে বা খারাপ নজরে আমরা কখনো ডাকি না। আমার আজকে শুনতে অবাক লাগে যে সামিরা বলে সে তার মাকে নাকি মাই ডাকতো না, তো মা ডাকতো না তো কি ডাকতো? এটা কি ডাকতো? এগুলা কি ধরনের কথাবার্তা সে বলে? এগুলা কথাবার্তা বলে তো ভক্তদের সামনে সে আরো প্রশ্নবিদ্ধ হচ্ছে। সে অবশ্যই। আসল জিনিসটাকে না বের করে তারা এগুলা খারাপ কথা বলতেছে। তারপরে যে তুমি মা, দেখবে, তোমাকে একটা জিনিস আমি শেষ করে নেই। আমি রিসেন্টলি মোশতাকের একটা ইন্টারভিউর মধ্যে দেখলাম যে সে খুব গলা বাজি করে বলতেছে যে যদি সালমান শাহ এতই ভালোবাসতো তো নীলা চৌধুরী নির্বাচনের ক্যাম্পেইনে কেন গেল না? নির্বাচনের ক্যাম্পেইনে তো সালমান শাহ গিয়েছিল।
অবশ্যই সালমান শাহ গিয়েছিল সেখানে। গিয়েছিল এবং ডনকেও সাথে করে এবং নিয়ে সালমান গিয়েছিল। শাহর সাথে ডনও ছিল সেখানে। অবশ্যই, এবং হুম। মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে বড় জনসভা সালমান শাহর জনসভাই হয়েছিল। এবং মৌলভীবাজারের মানুষ কি এটা জানে না? মানুষ কি জানে না সে তারা যে যেরকম ইচ্ছা একটা কথা বলে দিবে আর মানুষ এটাকে বিশ্বাস করে নিবে, এটা তো কোনো মানে প্রশ্নই উঠে না, ঠিক না? তো মায়ের সাথে তো নিশ্চয়ই একটা ভালোবাসা, একটা সুন্দর সম্পর্ক কোন বাচ্চার থাকে না? আজকে একটা মা যদি খারাপ হয় তারপরেও সেই ছেলেটার জননী কিন্তু তিনি। আজকে যারাই অবশ্যই। আমার মাকে ছোট করে যা কিছুই করার চেষ্টা করতেছে, আমার মনে হয় না তারা কোনোদিন উপরে উঠতে পারবে। কাউকে ছোট করে কেউ কোনো সময় উপরে উঠতে পারে না। আমার মায়ের একটাই দোষ যে সে তার ছেলে হারাইছে, তার একটা যে ফিলিংস, তার যে ক্ষতিটা হইছে, এটা কিন্তু ভক্তরা, আমি, ভাই বা আমার বাবা কেউ কিন্তু এটা ফিল করতে পারবে না। আমার মার যে জিনিসটা হয়েছে। হুম। কারণ একটা আজ জিনিস তোমরা চিন্তা করে দেখো, একটা ছেলে কথা শিখে যখন, একটা বাচ্চা, ছেলে বলো মেয়ে বলো, একটা কথা শিখে বা একটা কিছু যখন ১ম শিখে, সে কার কাছ থেকে শিখে? সে কার কাছ থেকে শিখে? সে তো তার মায়ের পেট থেকে মায়ের আওয়াজ শুনেই তো শিখে। ঠিক না? তো তার ১ম শিক্ষাটা কোত্থেকে হয়? তার মায়ের কাছ থেকেই হয়। আজকে সালমান শাহ, আজকে আমার মা তো অনেক গর্বিত একজন মা, আমি বলতে চাই। অবশ্যই। কারণ সালমান শাহর মতন একজন ছেলেকে তিনি পেটে ধরেছেন এবং সালমান শাহর মতন ছেলে সবার ঘরে অনেক সময় এরকম হয়ও না, ঠিক না? একটা বাংলাদেশের রাজকুমারী, যে কয়েকজন রত্নগর্ভা মা রয়েছেন তার ভিতরে মা আমাদের শ্রদ্ধেয়া জননী লীলা চৌধুরী একজন, কারণ তিনি রত্নগর্ভা না হলে এমন একজন রত্নকে বাঙালি জাতির জন্য উপহার হিসেবে সামনে আনতে পারতেন না। তিনি কখনোই সালমান পারে শাহকে তৈরি করেছেন, সেটা আমরা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা পাই ইত্যাদি দেখলে। ইত্যাদি যে ভিডিওটি আমরা ভিডিও গানটি দেখতে পাই, সেখানে তিনি সালমান শাহের সাথে যেভাবে অভিনয় করেছিলেন, তখন তো কেমত থেকে কেমত তৈরি হয়নি, তখন তো সোহানুর রহমান সোহান আবিষ্কারক হিসেবে আসেনি, তখন তো অন্য কেউ সেখানে তার কোনো কিছু নিয়ে আসেনি। তো মা একটি সন্তানকে এমন ভাবে বড় করে যেটা পৃথিবীতে আর কেউ পারে না, আর কোনো ক্যারেক্টার নেই যে একজন সন্তানকে বড় করার জন্য মায়ের বিকল্প হিসেবে থাকতে পারে। তো সালমান শাহ লাকি। এবং আমি আরেকটি কারণে বলবো যে সালমান শাহ লাকি, কারণ অনেক মা হারাম সন্তান হারা মাকে আমি দেখেছি, আমার পরিবারেও দেখেছি, আমার সমাজেও দেখেছি, অন্যান্য গল্পে, সাহিত্যে, উপন্যাসে অনেক জায়গাতে আমরা পড়েছি, শুনেছি। কিন্তু আমি জননী নীলা চৌধুরীর মতো মা দেখতে পাইনি, কারণ দীর্ঘ 24টি বছর যাবত উনি শুধু অশ্রু জলে কেঁদেই চলেছেন তার তারা তো সন্তানের জন্য। তারা তো যা আর বলতেছে না, হ্যাঁ, আর যেভাবে একটা তিনি জিনিস কান্না করছেন, আমি তো তার সাথে প্রায় আজকে কয়েক বছর যাবত যুক্ত, তার সাথে সবসময় আমার কথা হয় এই বিষয়ে। তো এই ভালোবাসা বিন্দু পরিমাণ কমলো না। যে মা তার সন্তানকে আজ 24 বছরও একটি মুহূর্তের জন্য ভুলতে পারে না, তার সাথে ন্যায় বিচারে সন্তান হারা হত্যার ন্যায় বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, সেই মায়ের উপরে অপবাদ দিয়ে একটি প্রতিবেদনের কারণ দাঁড় করানো, এটা কতটা যুক্তিসঙ্গত? সারা দেশের সালমান শাহ ভক্ত ভাই বোন এবং সারা বিশ্বে যারা আমাদের আজকের এই লাইভটিকে দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন যে মায়ের উপরে অভিমান করে কোনো সন্তান কি কখনো আত্মহত্যা করতে পারে? যে মা আজ 24টি বছর ধরে বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ছুটছেন, সে মায়ের বিরুদ্ধে এমন অযৌক্তিক আঘাত পুরো মা জাতিকে আঘাত করা সামিল বলে আমি মনে করি। অবশ্যই, অবশ্যই। তুমি একটা জিনিস দেখে নাও না, রিসেন্টলি তো সালমান শাহ হত্যার পরেই সোহেল চৌধুরী হত্যা হয়েছে। সোহেল হ্যাঁ। চৌধুরী হত্যার তো একটা একদম চাক্ষুষভাবে তাকে ওপেন ব্রড ডে লাইটে তাকে শুট করে মারা হয়েছে। এখন সোহেল চৌধুরীর মাও কিন্তু তার ছেলের জন্য কিন্তু কোনো কেস লড়াই আজকে এত বছর ধরে হয়ে গেল, তারটা তো আরো ক্লিয়ার কেস, হ্যাঁ? কিন্তু উনিও তো করতে পারতেছেন না। এরকম একটা মা থাকা, আমি মনে করি এটা একটা গর্বের বিষয়। একটা এটা গর্বের মা বিষয়। জাতির জন্য সুন্দর একটি উদাহরণ স্বরূপ, তিনি আইডল হয়ে থাকবেন। হ্যাঁ, আর যারাই উনাকে ছোট করার চেষ্টা করতেছে, ভক্তদের তারা কাছে তারা নিজেরাই ছোট আরো বেশি হচ্ছে। ছোট হবে। আর তারা সবাইকে একটা নিজেরাই জিনিস ছোট মনে হচ্ছে। রাখতে হবে, সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যাই আমরা পৃথিবীতে রেখে যাচ্ছি, হাসরের ময়দানে কিন্তু সেটার জন্য আমাদেরকে সবাইকে একদিন জবাবদিহি অবশ্যই। করতে হবে। হ্যাঁ? ইহকাল যাকে সম্মান করেনি, পরকালে সে সম্মানিত হবে না। না,
আপনি যদি হ্যাঁ, মনে করেন যে দুনিয়ার বাদশাহী পেয়েছেন, দুনিয়ার রাজত্ব পেয়েছেন, দুনিয়াতে ক্ষমতাবান হয়েছেন, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে সাদ্দাত, কেনান, ফেরাউন, নমরুদ এরাও কিন্তু দুনিয়ার বাদশা ছিল, সারা দুনিয়ার বাদশাহী তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত সসম্মানিত সুসম্মানিত করেননি, তাদেরকে সম্মান দান করেননি। তারা এমন ভাবে পৃথিবীতে নিকৃষ্ট হয়ে রয়েছেন, সামিরার নামটাও কিন্তু আজ সকলের মুখে মুখে তেমনই ভাবে নিকৃষ্ট হয়ে আছে। আমি আরো একটি একদম। কথা বলতে চাই, যে দুটো মানুষ মহিলাকে আমি আমি একজন সাহিত্যিক হিসেবে যে দুটি মহিলা মানুষকে আমি মনে প্রাণে ঘৃণা করি, একটি হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধের চক্রান্তকারী কুচক্রী খালা, নবাবের কুচক্রী খালা ঘসিটি বেগম, আরেকটি হচ্ছে এই সামিরা, যার কারণে সালমান শাহ মারা গিয়েছে। তো এই অবশ্যই। দুইটি চরিত্র সব সময়, বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাঙালির আবেগের সাথে সালমান শাহ আর 24 বছর, 2 যুগ হয়ে গেল, তার জনপ্রিয়তা কমাতো দূরের কথা, শুধু বাড়তেই আছে। কিছু হ্যাঁ, ভক্তদের সাথে আমাদের পরিচয় হয়, সে ভক্তগুলোর বয়স শুনি 18, 20, 22, মানে তার মৃত্যুরও 2, 4, 6 বছর পরে। এমন কোন নায়ক কি আছে যে তার ভক্ত তার মৃত্যুরও পরে, মানুষ যারা দুনিয়াতে এসেছে তারাও তার ভক্ত? তো অবশ্যই। এই সম্মান শুধু সালমান শাহর ক্ষেত্রেই প্রযোজ্য এবং তিনিই পেয়ে যাচ্ছেন। আর আপনারা যারা ইহকালে সম্মান পাননি, আপনারা আইনের হাত থেকে বেঁচে গিয়েছেন বলে যে একেবারে সবখান থেকে বেঁচে গিয়েছেন এমন না। মানুষের এমন না। ভালোবাসা কি পেয়েছেন? আপনি হুম, একটা সাক্ষাৎকারে কিছুদিন আগে বললেন, 24 ফেব্রুয়ারি পিবিএর সাক্ষাৎকারের পরে, যে 700 ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে। আমি জানতে চাই যে সেই সকল ফ্রেন্ড কারা, সালমান শাহ সেই সকল ভক্ত কারা, তাদের দু একটা নাম বলুন, যে কি কোন ভক্তরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। যারা আদালত প্রাঙ্গণে গিয়ে সালমান শাহ হত্যার বিচার চাইছে তারা, যারা অনলাইনে সালমান শাহের জন্য বিচার চেয়েছে তারা, যারা সবকিছুকে তুচ্ছ ভয় মনে করে, আপনাদের হুমকি ধামকিকে তুচ্ছ ভয় মনে করে সব সময় সালমান শাহ হত্যার ন্যায় বিচারের জন্য কষ্ট করে যাচ্ছে তারা, কোন সে ভক্ত? এমন দু একজন নাম, ভক্তের নাম আমাদেরকে বলুন এবং রিকোয়েস্টের স্ক্রিনশট আমাদেরকে দেখান, যে হ্যাঁ আমরা আপনাদেরকে ভালো ভাবা শুরু করেছি। তাহলে হয়তো আপনার কথা গ্রহণযোগ্য হতে পারে। এমন মন গড়া কথা বলে অযথা নিজের রেপুটেশন তো কিছুই নাই, আর রেপুটেশন যদি আপনার কিছু থাকতো তাহলে আপনি এখানে আর এমন ভাবে কথা বলতে আসতেন না, না। অবশ্যই না। তো হ্যাঁ, মা, মাই, মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। সে হ্যাঁ, আমার মা হোক, যার মা হোক, মাকে হ্যাঁ। অবশ্যই সম্মান দিয়ে করতে যে হবে। মাকে সম্মান সেই করতে পারে ক্ষেত্রে না, সে অন্য হুম, কিছুকেই সম্মান করতে পারবে না। হুম, সেক্ষেত্রে এইটা এইটা আমাদের খেয়াল করা উচিত। পিবিআইয়ের এই প্রতিবেদনে একজন মাকে সম্মান করা হয়নি, একজন মাকে ছোট করা হয়েছে। এ ধরনের মন গড়া প্রতিবেদন সত্যিই খুব বেদনাদায়ক, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী একটি বৃহৎ সংগঠন, তারা, তাদের কাছ থেকে আমি কেন, আপনি কেন, কেউই এগুলো আশা করেনি। আমরা না, আশা করব যে আগামীকাল কোর্টের একটি ডেট আছে, সেখানে নারাজি পেশ করা হবে বাদী পক্ষের পক্ষ থেকে, সেখানে ভক্তরা উপস্থিত থাকবে, আমরাও সেখানে উপস্থিত থাকব। তো আদালতের কাছে আমাদের একটি চাওয়া রইলো, যে 5টি কারণ তারা দেখালো, এই 5টি কারণ কখনো একটি মানুষের মৃত্যুর কারণ বা আত্মহত্যার কারণ হতে পারে না। না। এগুলোকে আপনারা আরো একটু বিচার বিশ্লেষণ করে পিবিআই এই তদন্তকে আমলে নিয়ে আপনাদের যে রায় দেওয়ার, আশা করি সে রায়ের মাধ্যমে আপনারা শুধু সালমান শাহ ভক্তদের বা সালমান শাহ পরিবারকে নয়, বাঙালি জাতিরকে একটি সন্তুষ্টদায়ক পরিবেশে এনে দাঁড় করাবেন। যে অবশ্যই, অস্থিরতা নিয়ে আর 24 বছর যাবত মানুষ কষ্ট করছে, সেই অস্থিরতা থেকে সবাইকে মুক্ত করবেন। অবশ্যই। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা নেক্সট যে কারণটা ছিল সেই কারণটা কি ছিল? আচ্ছা, এটা হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যে আচ্ছা, বলো তো। যেটা একেবারেই হাস্যকর, কারণ এটা শুধু আমার কাছে নয়, সকলের কাছেই হাস্যকর মনে হয়েছে। এবং এই কারণটাকে কিন্তু সামিরা তার ভিডিও ক্লিপে, বক্তব্যের মাধ্যমে এটাকে সেও মানে প্রত্যাখ্যান করে দিয়েছে। সে কারণটা হচ্ছে যে সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনের অপূর্ণতা। আচ্ছা, হুম। এটা তো ক্লিয়ার করে দিল। সামিরা নিজেই হ্যাঁ, ক্লিয়ার করে দিল। সামিরা নিজেই হ্যাঁ, ক্লিয়ার করে দিল। সামিরা নিজেই তো ক্লিয়ার করে দিল। এখন 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 আমি আমি এদেরকে বলতে চাই যে সালমান শাহ সন্তান হবে না এমন কোনো মেডিকেল রিপোর্ট না দেখিয়ে কিভাবে এই কথা বললেন? এই নামটির সাথে বাঙালির অনেক শ্রদ্ধা ও আবেগ মিশ্রিত। একজন মৃত মানুষকে কোনো মেডিকেল এভিডেন্স ছাড়া এমন কোনো কথা বলার সম্পূর্ণ আইন বহির্ভূত। পিবিআই বলল সালমান শাহ সামিরাকে বলেছিল তাকে ও শাবনূর দুজনকে বউ করে রাখতে চেয়েছিলেন। আপনারা ভক্তরা লক্ষ্য করুন, আপনারা পিবিআই বললেন যে দুজনকে বউ করে রাখা কথা তিনি বলেছিলেন। তো এখন কথা হচ্ছে, যে মানুষটির সন্তান দানের সক্ষমতা নেই,
সেই মানুষটির কাছে তার বই কেন পড়ে আছে, আবার আরেকটি মেয়ে কেন তার কাছে বউ হওয়ার জন্য আসছে? এটা কি কোনো মেয়ে চায়? একজন মেয়ে তার কাছে স্বামী যেমন, তার সন্তানও তার জীবনের একটা অনেক বড় স্বপ্ন। তাহলে এই কথা যে সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কিন্তু বারবার প্রমাণিত, কারণ আপনারা কোনো মেডিকেল রিপোর্ট শো করতে পারেননি। এমনকি সামিরাকে রিপোর্ট টেস্ট করানো হয়েছিল, সেই রিপোর্টে সামিরা সন্তান মা হতে পারবে সেমন রিপোর্টও দেখা গিয়েছিল। এবং এখন সে তার সন্তান রয়েছে কয়েকজন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সামিরা কি কয়েকদিন আগে কি বললো, যে তারা একটি নিজস্ব ফ্ল্যাটে গিয়ে, তাদের স্বপ্ন ছিল যে নিজস্ব একটা ফ্ল্যাটে গিয়ে, নিজস্ব একটি বাসাতে গিয়ে তারা সন্তান নিবে। হ্যাঁ, তো আর এটা কিন্তু খুব স্বাভাবিক একটা জিনিস। তুমি দেখো যে সবাই কিন্তু বিয়ের পরে ২-৩ বছর পরেই কিন্তু বাচ্চা-কাচ্চা নেয়। হ্যাঁ? সবারই একটা একটা হানিমুন পিরিয়ড থাকে। সবাই এই জিনিসটাকে ইয়ে করে। আসলে আমার মনে হয় এইগুলা, এই যে ৫ টি কারণ, এই ৫ টি কারণের একটা কারণও যুক্তিসংযুক্ত না। আসলে যে কারণটির কারণে সালমান শাহকে হত্যা করা হয়েছে, যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটাকে যাতে আমরা কেউ যদি দেখি না, সেটাকে ওভারলুক করে যদি আমরা চলে যেতে পারি, সেটাকে এস্টাবলিশ করার জন্য এটা হয়েছে। একটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখবে যে সালমান শাহ যখন চলচ্চিত্রতে আসেন, তখন আনন্দমেলা চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন করা হয়। হ্যাঁ, সেই কন্ট্রাক্টটা সাইন হয় ৩ বছরের জন্য, যে আগামী ৩ বছরের ভিতরে সালমান শাহ যে ছবিগুলো করবেন, সেই ছবিগুলো তাদের ব্যানারেই হবে। ঠিক আছে সাজেদ, তুমি এই হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? এবং ১ হুম, বছরের মাথায় প্রথম ছবির পরেই কিন্তু এই কন্ট্রাক্টটাকে তারা, সালমান শাহ আর মেনে নিতে পারেনি। কারণ তাদের যে আচার ব্যবহার এবং যে অনৈতিক মানে কাজকর্মের সাথে সালমান শাহকে জড়ানোর চেষ্টা করা হচ্ছিল, সেটা যখন সে বুঝতে পারে, সে সেখান থেকে তারা বের হয়ে আসে। সে এই কন্ট্রাক্ট থেকে বের হয়ে আসে এবং বের হয়ে আসার পরে একটা শত্রুতামি ক্রিয়েট হয়। হ্যাঁ, এবং সালমান শাহ একটার পরে একটা যখন সুপারহিট ছবি যখন দেওয়া শুরু করলো এবং তাকে আর ঠেকানোর মতন একটা অবস্থা নাই, তখন এই চক্রটা কি করলো, এই সিন্ডিকেটের, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি যে সিন্ডিকেট টিমটা, যে সালমান শাহর এগেনস্টে যারা কাজ করতো, তারা কি করলো, তারা সালমান শাহর পিছনে লাগাই দিল প্রবলেম। হ্যাঁ, এই যে ইয়েলো জার্নালিস্টদের মাধ্যমে আজে বাজে কথাবার্তা। হ্যাঁ, আর সামিরার সাথে, সামিরা তার নিজের ইন্টারভিউর মধ্যে বলেছেন যে অনেক ডাইরেক্টর প্রডিউসাররা অনেক ইনফরমেশন তাকে দিত। হ্যাঁ, তার বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক ইনফরমেশন সে পেত। তো এইগুলা জিনিস ক্রিয়েট করা হয়েছিল যে সালমান শাহ ফ্যামিলির মধ্যে একটা আনস্টেবিলিটি যদি আসে, তাহলে তারা জিনিসটাকে আরো ইজি ভাবে তারা এটাকে প্রমাণ করতে পারবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আসল ফ্যাক্টটাকে মানে ঢাকার জন্য, যে আমরা যারা ভক্ত বা আমরা যারা এই জিনিসটাকে নিয়ে এত, কারণ তারা আসলে আমার মনে হয় না বুঝতে পেরেছে যে ২৪ বছর ২৫ বছর পর্যন্ত এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, আর এত কিছু যে বের হয়ে আসবে, সেটাও তারা বুঝতে পারেনি। বুঝলে হয়তো এই কাজটা হতো না। আপনি ভাইয়া আরেকটা জিনিস খেয়াল করবেন, যে দেখবেন যে লোকটার সন্তান না হওয়ায় তাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা ছিল, কয়েকদিন আগে কিন্তু তিনি, সামিরা একটি ইউটিউবে সাক্ষাৎকারে বললেন যে যদি 5ই সেপ্টেম্বর, যে তিনি আবার যদি 5ই সেপ্টেম্বর তার জীবনে আসে, তাহলে সে 5ই সেপ্টেম্বরে ফিরে ফিরে যাবে। তো এখন আমার কথা হচ্ছে, সন্তান না হওয়ার জন্য দাম্পত্য কলহ, অপূর্ণতা নিয়ে যে মানুষটির সাথে তার সবসময় অপূর্ণতা ছিল, তাহলে সেই মানুষটির কাছে যে 5ই সেপ্টেম্বর ফিরে যাবে, সালমান শাহকে এত পর্যন্ত সে ভালোবাসে, তো ঠিক আছে, আমরা তার আবেগকে প্রশ্রয় দিলাম, আমরাও চাই যদি আবার কখনো সালমান শাহকে ফিরে পেতাম, এমন একটা আবেগ আমাদের ভিতরে কাজ করে, সব সময়তেই তো তার ভিতরে কাজ করে। ঠিক আছে, তো 5ই সেপ্টেম্বরে যদি সে ফিরে যায় আর সালমান শাহকে যদি সে ফিরে পায়, তাহলে তার 3 সন্তান আর মোস্তাককে সে কোথায় রাখবে? এটা কেন ভিডিওতে স্পষ্ট করলেন না? নাকি তখন দুইজনকেই রাখবে? এটা তো স্পষ্ট করা দরকার ছিল। আমার মনে হয় উনি ২ স্বামীকে নিয়েই সংসার করার প্ল্যানিং করছেন। বুঝেছ? তার তার মনে মনে এখনো তো তার ইন্টারভিউ দেখলেই তার আম এক মানে তার এক্স হাসব্যান্ডের সম্বন্ধে সে যেভাবে কথাবার্তা বলে, হ্যাঁ, আরো 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 আমার একটি মনে কথা, হয় তুইও এখনো স্বামীকে সে বলিস, বলে সে সালমান শাহর স্ত্রী। আমরা হ্যাঁ, দেখি যে সে সেই স্বামীকে নিয়ে সে চ্যানেলের সংসার করত। সেই চ্যানেলের লোকটি, ছেলেটিও যে তাকে লেখে দেয় আপনাদের প্রশ্নের সম্মুখীন হবে, সালমান শাহর স্ত্রী। আরে ভাই, সবাই তো দুনিয়া থেকে চলে যাব, তাই নয় কি? এই হ্যাঁ, দুনিয়াতে অবশ্যই। যত রাজত্ব থাকুক, যত ভোগান্তি থাকুক, যাই থাকুক, আমরা তো সবাই চলে যাব। সে কিভাবে এখনো সালমান শাহর স্ত্রী? তার স্ত্রী শব্দের আগে তো আপনাদের সাবেক লেখা দরকার, বা অন্যান্য অবশ্যই। কিছু লেখা দরকার। সে তো এখন হ্যাঁ, সালমান শাহর স্ত্রী নয়, সে নিজেও বলে আমি মোটেও না। সালমান শাহর স্ত্রী। এটা কিভাবে হ্যাঁ। সে সালমান শাহর স্ত্রী?
উনি তো যে আর সালমান শাহর মৃত্যুর পরে 41 জন ভক্ত আত্মহতি দেয়, সেই সালমান শাহর মৃত্যুর পরে 2.5 বছরের মাথায় সে বিয়ে করে বসে তারই বন্ধু কি, কি আর আবেগ! একটা জিনিস কিন্তু তুমি খেয়াল করবে, সাবিনার ফার্স্ট ম্যারেজ কিন্তু সালমান শাহর সাথে প্রেম করেই বিয়ে হয়েছিল, ঠিক আছে? এবং তার সে বললো, আমি একটা ইন্টারভিউতে আমি শুনলাম যে সামিরা বেসিকলি বলছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন। ইন্টারভিউর মধ্যে শুনছিলাম যে সামিরা বেসিকলি বলছে যে 2.5 বছরের এফেয়ার করেই সালমান শাহর সাথে তার বিয়ে হয়। সামিরার সাথে সালমান শাহর এফেয়ার ছিল না। এফেয়ার হয় কখন? যখন একটা মানুষের বিবাহিত অবস্থায় যখন অন্য কারোর সাথে কোনো সম্পর্ক, সেটাকে আমরা এফেয়ার বলি, ঠিক না? হ্যাঁ, তো হুম 2.5 বছরের মাথায় কিন্তু মোশতাকের সাথেও তার বিয়ে হয়েছে। হ্যাঁ, তো হুম। এটা মানুষ ভালো বুঝবে যে আমি কিছু বলতে চাচ্ছি না এই বিষয়ে, যে যার একটা মানে ঘটনা ঘটেছে, সে আরেকটা মানুষকে তো নিশ্চয়ই ভালোভাবে মানে পরীক্ষা নিরীক্ষা করেই তো সে নিশ্চয়ই সেই ডিসিশন নিয়েছে যে এই মানুষটা তার জীবনে রাইট এবং তার সাথে সে বিয়ে করেছে। তো আল্লাহ তো সবকিছুই দেখছেন এবং আল্লাহই জানেন সবচেয়ে ভালো, এবং তারাই জানেন আসল ঘটনাটা কি। আমরা খালি সত্যটা জানতে চাই। আমরা কাউকে কোনো ছোট করে বা কোনো কিছু করার জন্য কোনো এই লাইভ গুলা করছি না বা করি না। আমরা ফ্রাস্ট্রেটেড এবং আমাদেরকে আসল তথ্য দেওয়া হচ্ছে না দেখেই আমরা এগুলো প্রশ্ন তুলতে আজকে বাধ্য আমরা হচ্ছি। আমরা ধারাবাহিকভাবে এই প্রমাণটা করে যাব যে সালমান শাহ আত্মহত্যা করেনি এবং আত্মহত্যা করার মতো কোনো প্রবণতা তার ভিতরে ছিল না। আমরা ন্যায় বিচারের লক্ষ্যে আমাদের এই কাজ করে যাব এবং আমাদের এই যুক্তিগুলোকে আশা করি কোনো এক সংস্থা, কখনো আইন অবশ্যই গ্রহণ করবে। আর যে 5টি কারণ আমরা দেখালাম, আপনারা এই 5টি কারণ ব্যাখ্যার উপরে আপনারা স্পষ্ট হতে পারলেন যে একটি মানুষের আত্মহত্যার পেছনে এগুলো কখনো কারণ হতে পারে না। সে না, বলছে শাবনূরের সাথে অন্তরঙ্গতা, সে বলছে এই বিষয়ের ইস্যু নিয়ে দাম্পত্য কলহ, সে বলছে সন্তান না হওয়া। এগুলো তো কখনো একটি মৃত্যুর কারণ হতে পারে না, যেগুলোকে বা আসামি পক্ষের লোকজনরাও কিছু কিছু বিষয়গুলোকে বয়কট করে যাচ্ছে। তো আমার এই বিষয়গুলোকে কখনোই আমার কেন বা সালমান শাহ পরিবারের পক্ষ থেকে আপনি বা মা, তাদের কেন কারোই এই বিষয়গুলোর উপরে তাদের এই প্রতিবেদনকে গ্রহণযোগ্য না বা একসেপ্টেড আমরা করছি না। গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেবল হয়নি। তো আমরা আশা করব একটি স্বচ্ছ প্রতিবেদন এবং আবার তদন্তের মাধ্যমে সালমান শাহ হ্যাঁ, রহস্যটাকে সত্যটা উদ্ঘাটন করা হবে যে আসলে সত্যটা কি আমরা হয়েছিল। জানতে পারবো, সেটা আমরা বিশ্বাস করি। আপনারা যারাই আজকে লাইভটি দেখছেন, আপনারা আশা করি আমাদের লাইভে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যে মতামত আপনারা আমাদের সাথে একমত কিনা আপনারা ইয়েস এবং নো হিসাবেও আপনারা জানাতে পারেন। সবারই মতামত আমরা দেখব। আমরা এই 4টি এপিসোড করব। এটা আজকে আমাদের প্রথম এপিসোড, এবং আগামী 3টে এপিসোডের ভিতরে আমরা চেষ্টা করব যে একটা ট্রান্সপারেন্সি, যে কেন আমরা এই জিনিসগুলাকে নিয়ে এতটা বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এতটুকু আসার পরেও আমাদের যে একটা ফ্রাস্ট্রেশন আমাদের ভিতরে, যে আমরা কোনোই রিপোর্ট বা কোনোই সংস্থা একটি সুষ্ঠু তদন্ত কেন করলো না। এবং এই যে 3টা ইনভেস্টিগেশন টিম, এই যে বারবার তারা বলতেছে প্রতিটা টিমই তো একই রিপোর্ট দিয়েছে, একই রিপোর্ট যে দিয়েছে, আমাদের কোয়েশ্চেন আগেও যেটা ছিল, প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার কিন্তু সমান প্রশ্নই আমাদের ছিল, কিন্তু 3টা প্রশ্ন আর 3বারই কিন্তু আমাদের প্রশ্নের জবাব কিন্তু দেওয়া হয়নি। তো সেটাও মানুষকে হ্যাঁ বুঝতে হবে, এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের একটা সন্তুষ্টমূলক জবাব যতদিন পর্যন্ত আমরা না পাবো, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলেই যাবে, এটার মধ্যে কোনো ইয়ে হবে না। আমরা যদি না পারি, এর পরের জেনারেশন হলে আমার মনে হয় ভক্তরাও এই আন্দোলন চালিয়েই যাবে। তো চলো আমরা এখন আমাদের এই হ্যাঁ লাইভের একদম মাঝ পথে চলে আসছি। আর বেশিক্ষণ আমরা হয়তো বা এই লাইভটি মানে করবো না, বাট আমাদের কিছু প্রশ্ন আছে। আমরা এই গত কিছুদিন ধরে আমরা এই পিবিআই রিপোর্ট বা ফেব্রুয়ারি মাসে আসার পর থেকে অসংখ্য এসএমএস, হোয়াটসঅ্যাপে মেসেজ এবং মেসেঞ্জারের মাধ্যমে আমি যেইগুলা ইনফরমেশন বা কোয়েশ্চেন আমি পেয়েছি, সেই কোয়েশ্চেন থেকে 10টি প্রশ্ন আমরা আমরা এখান থেকে মানে সবারই যেটার মধ্যে ভলিউম, যে প্রশ্নগুলোর ভলিউম হাই নির্বাচন ছিল, করেছি। সে থেকে 10টি প্রশ্ন আমরা হাইলাইট করে আপনাদের সামনে নিয়ে আসবো আজকে।
এবং আপনারা এই বিষয়ে কি মনে করেন সেই ইয়েটা আপনারা দিবেন। যারাই এই পেজটি আজকে নতুন এই লাইভে আমাদের সাথে জয়েন হয়েছেন তারাও কমেন্ট দিবেন, আগেও যারা দিয়েছেন তারা কষ্ট করে যদি আবারও যদি আপনাদের ফিডব্যাকটা দেন আমরা খুব খুশি হব। তো আমরা আমাদের প্রশ্ন শুরু করি। সাজিদ, তুমি প্রথম প্রশ্ন থেকে শুরু করতে পারো। ভক্তদের কাছ থেকে আমরা এ পর্যন্ত যে প্রশ্নগুলোকে নিয়েছি সেখান থেকে যে 10টি প্রশ্নকে আমরা নির্বাচন করেছি, তার প্রথম প্রশ্ন হচ্ছে পিবিএ এর প্রতিবেদনের প্রেস ব্রিফিং এর সময়তে তারা যে কথাগুলো বলেছিল সেখানে জননীর 21 দফার জবাবগুলোর উত্তর কেন প্রতিবেদনে ছিল না। বাদী পক্ষ যে 21টি দফা জানিয়েছিল, বাদী পক্ষের পক্ষ থেকে শ্রদ্ধেয়া জননী লীলা চৌধুরী যে 21 দফার জবাবগুলো জানতে চেয়েছিল সেই জবাবগুলো তাকে দেয়া হলো না, এবং তারা বললেন যে শেষে পিবিআই প্রতিনিধি বনোজ কুমার সাহেব বললেন যে আমরা হয়তো ধরে নিচ্ছি যে সে তার উত্তরগুলো পেয়েছে। তো এটা তো কোনো প্রেস ব্রিফিং হতে পারে না। প্রেস ব্রিফিং এর একটা নিয়ম থাকবে যে বাদী পক্ষ কি চেয়েছিল সেই প্রশ্নগুলোকে সবার সামনে উপস্থাপন করা শুরুতেই, এবং সেই প্রশ্নগুলোর ভিত্তিতে তাদের ইনভেস্টিগেশন কিভাবে হয়েছে সেই ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো দাখিল করা। কিন্তু তারা তো এই তদন্ত রিপোর্টের মাঝামাঝি একটা সময়তে বললেন যে জননী নীলা চৌধুরী যে প্রশ্নগুলো জানতে চেয়েছিলেন আশা করি সে তার উত্তরগুলো পেয়ে গিয়েছেন। তা আমি কি বলবো এখানে, আপনিই বলুন, আপনারা কি উত্তরগুলো পেয়েছেন? তারা তো একটা তারা তো সালমান শাহকে আবার মানে আবার হত্যা করলো এই প্রেস রিলিজ দিয়ে। তারা, তুমি আপনারা কি একটা জিনিস ভাইয়া খেয়াল উত্তরগুলো করবে, পেয়েছেন? আপনারা কি ভাইয়া একুশ একুশ দফার উত্তরগুলো পেয়েছেন তাদের প্রতিবেদনে? আমি তো কিছু পাই নাই। তো মনোজ কুমার তো বলল যে হয়তোবা আমরা তারা যেই বুলশিট একটা একটা মানে প্রেস কনফারেন্স করলেন সেটার থেকে আমরা খুঁজে নিতে, হ্যাঁ। তা আমরা তো খুঁজে কিছুই পাইনি যে আমাদের যেইগুলা প্রশ্ন ছিল বা যেটা কেন ইয়ে হয়েছে সেগুলোর কোনো উত্তর আমরা এটাতে পাইনি। তো আমার মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার ফেয়ারলি করা হয়নি, ভেরি আনপ্রফেশনাল ছিল। বনোজ কুমার সাহেব কত বছর ধরে মানে এই ইনভেস্টিগেশনটা চলছে সেটারই তার ধারণা নাই। প্রথমে বলতেছে কত বছর ভিডিও বলছিল, 40, কত বছর বলছিল, 40 বছর বলছিল। ভিডিওতে ভিডিওতে তিনি বলছেন যে বনোজ কুমার সাহেব বলছেন যে 30 বছর আগের একটি মামলা, তখন তার পাশ থেকে একজন বলছে যে 25 বছর, 25 বছর আগের একটি মামলা। তো আসলে হ্যাঁ, মামলাটি হচ্ছে 24 বছর আগের। তো যে আমি, হ্যাঁ, বলতে পারে না যে যে আইও মামলাটি যে কত বছর আগের, ইনভেস্টিগেশন যে আইও সে যে নিজেও জানেন না 24 না 25 সে বছর, নিজেও হ্যাঁ। জানে না যে কত বছর আগের মামলাটা তদন্ত করছেন, তাহলে তার তার তদন্ত রিপোর্ট যে স্বচ্ছভাবে আসলো, সঠিক হলো, যার সময়টাই সঠিকভাবে বলতে পারে না, তার রিপোর্টটা সঠিক হিসেবে কিভাবে মানুষ মেনে? হ্যাঁ, তারপর তুমি সাড়ে আরেকটা চার চিন্তা করো। বছর যে 24 বছরকে ধরে ধরে কাজ করছে, একটা বছর গেলে যেখান থেকে 20 হচ্ছে 21, 21 হচ্ছে 22, এভাবে 24, সেই 4.5 বছর যাবত একটি মুখস্থ জিনিসকে যে ইনভেস্টিগেশন করলো, সে রিপোর্টে এসে বলছে 30 বছর আগের একটি মামলা, পাশ থেকে একজন বলছে 25 বছর আগের। আবার সে মানে কি বলবো, এগুলো আসলে কি একটি প্রেস ব্রিফিং এ আমার যেভাবে আসতে আমার হয়। সবচেয়ে মজা কোনটা লাগছে জানো? আমার সবচেয়ে মজা লাগছে বরজ কুমার সাহেব বলতেছে যে শাবনূর নিচে চলে গেছে, আবুল গিয়ে নিচের থেকে নিয়ে আসছে। আবার হ্যাঁ তারপরে হ্যাঁ, উঠে বলছে, আবার বলে "Sorry, শাবনুর নাই স্বামীর। শাবনূর না, সামিরার নিচে।" কত আনপ্রফেশনাল ভাবে তারা একটা প্রেস ব্রিফিং করে। আর এরকম প্রেস ব্রিফিং তো আমি তো আগে কখনো পিবিআই বা অন্য কোনো সংস্থা কখনো করেছে কিনা আমার জানা মতে নাই, হ্যাঁ। তো এটা তো কন্টেম্প্ট অফ কোর্টও হয়ে যায়। কারণ কোর্ট হুম, একটা একটা অবশ্যই। ইনভেস্টিগেশন টিমকে একটা তদন্ত করার জন্য দিয়েছে। এই ইনফরমেশনটা আমাদের কাছে আসবে, বাদীপক্ষ আসবে, যাদেরকে আমরা আসামি মনে করছি তাদের কাছে যাবে, কোর্টের কাছে যাবে। তারপরে কোর্টে এটা ইনফরমেশনটা নিয়ে এটা কথাবার্তা হবে, একটা ডিসিশনে আসবে। তারপরে ভক্ত বা সবাই আমরা এটা জানতে পারবো। এটাই সাধারণ হুম, প্রসিজার। তারা কার প্রভাবে বা কাদের ইন্ধনে যে এত বড় একটা ডিসিশন তারা কন্টেম্প্ট অফ কোর্ট করলেন, এটা আমার প্রশ্ন। এটা আমার প্রশ্ন। এবং আমার যেটা লেগেছে যে এই জিনিসটা করে ভক্তদেরকে আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে। আমি জানি না তারা কি অবশ্যই, মানে অবশ্যই। ভালোবাসেন না তাদেরকে ঘৃণা করেন, আমি বুঝতে পারি না এটা, ভাইয়া। আর খেয়াল করে দেখো এই প্রতিবেদনটা লাস্টে গিয়ে বনোজ কুমার সাহেব কি বললো? সালমান শাহকে হত্যা করা হয়েছে, যেটা আমরা সবাই জানি। আমি কিন্তু খুব মুখ বড় খুশি ফুটে হয়ে গেছি। বলে ফেললেন। বেটাই যাই করুক না কেন লাস্টে গিয়ে সত্যি কথাটাই সে বলছে, হ্যাঁ।
পরে গিয়ে এখন দেখি না সে কথাটা আবার উনি বদলাইলো। উনার অভিজ্ঞতা অনুযায়ী অন্যান্য মামলাগুলোতে যেভাবে সুন্দর সুন্দর প্রেস ব্রিফিং দিয়েছেন, অন্যান্য মামলাগুলোতে তিনি যেভাবে তার দক্ষতার পরিচয় দিয়েছেন, সালমান শাহ হত্যার প্রতিবেদনের প্রেস ব্রিফিং এ কিন্তু উনি ততটা স্বাভাবিক ছিলেন না এবং ততটা দক্ষতার সাথে সে কথাগুলো বলতে পারেননি। 1 ঘন্টা 7 মিনিটের তার প্রেস ব্রিফিং এ তিনি কিন্তু অনেকবার অনেক প্রশ্নতে জড়িয়ে গিয়েছিলেন। অনেক সাড়ে প্রশ্ন চার করেন। বছরের ইনভেস্টিগেশনের একটি ব্যাপার নিয়ে এসে বসেছেন, 1 ঘন্টা কথা বলবেন, সেখানে তার জড়তা কি পরিমাণ ছিল, এটাও তো আমাদের জন্য একটা প্রশ্ন থেকেই যায়। অনেক রকমের প্রশ্ন আমরা নতুন ক্রিয়েট হয়ে যায় এখন, হ্যাঁ। আগে তো আমরা আশা যেগুলা করব যে 21 দফার দাবি এটাকে সামনে এনে প্রতিবেদন পুনরায় দাখিল করা হোক, যে জননীর অবশ্যই 21 দফার দাবি। কারণ আমাদের এই 21 দফার উপরেই ইনভেস্টিগেশনের মতামত যে আপনারা এই 21টি বিষয়কে ইনভেস্টিগেশন করেন, এগুলোকে নিয়ে কাজ করুন, রহস্য বেরিয়ে আসবে, কিন্তু হ্যাঁ, আমার সেগুলোকে নিয়ে এখানে কাজ একটু করা অ্যাড হলো করতে না। চাই, একটু ছোট করে অ্যাড করতে চাই। আমাদের ২১ দফা দাবি তো আছেই। এখান থেকে আমরা কিছু কাটছাঁট করতে পারবো। ভক্তরাও হুম। যদি কোনো ইনভেস্টিগেশন বা যতটুক প্রতিবেদন তারা দেখছেন, প্রত্যেকটা মানুষের একটা ডিফারেন্ট ওয়ে আছে টু আম জিনিসগুলাকে বুঝা বা দেখা বা বিশ্লেষণ করার একটা ডিফারেন্ট ওয়ে আছে। আপনাদেরও কোনো যদি দাবি থাকে, আপনারা প্লিজ আমার শাহরান চৌধুরী পেজে যদি আপনারা চান, আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা আপনাদের মেসেজ সবগুলোই পড়ি। হয়তোবা উত্তর দিতে পারি না এতগুলো মেসেজ, কিন্তু সবগুলো মেসেজই আমরা পড়ি এবং আমরা দেখি। আপনারা প্লিজ ওইখানে আপনারা দিবেন এবং যদি এটা গ্রহণযোগ্য হয় আমরা সেটাকে কনসিডার করব। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলে যাই, হ্যাঁ। ভক্তরা জানতে চেয়েছে, শাবনূর যদি ফোন দিয়ে থাকেন তাহলে কেন স্বচ্ছ তদন্তের স্বার্থে শাবনূরের কল লিস্ট চেক করা হলো না? অনেক ভক্তরা এই প্রশ্নটা করেছে আমাদের কাছে, আপনার পেজে করেছে, অনেক জায়গাতেই তারা আমাদেরকে এই তথ্যটা দিয়েছে যে এই প্রশ্নটা। তো আমরা কিন্তু এ বিষয়ে কথা বলেছি শুরুতেই, যেহেতু শাবনূর ইস্যুটাই তারা প্রথমে দেখিয়েছে। তো আমরা এ বিষয়ে আপনি ভাইয়া কিছু বলবেন? শাবনূরকে তো প্রথমত এখন শাবনূরের কল লিস্টটা চেক করা উচিত। শাবনূরের কথাটাকে আজকে সিআইডি যে শাবনূরের সাথে যে আম, আমি যেটা যতটুকু আমি বুঝি, আমি তো অত এই ইনভেস্টিগেশনের ব্যাপারে তো আমার জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু আমার মতে যে প্রথমে তো সিআইডি না ডিবি এটা ইনভেস্টিগেশন করলো। তো তখন ডিবির ইনভেস্টিগেশনে শাবনূরের স্টেটমেন্টটা কি ছিল, সেটাকে সিআইডির স্টেটমেন্টের সাথে তার কি স্টেটমেন্টটা ছিল, এবং এই নতুন পিবিআই যখন ইনভেস্টিগেশনটা করলো তার কি স্টেটমেন্ট ছিল, কোন স্টেটমেন্টের মধ্যে কোনো লুপহোল নতুন ক্রিয়েট হলো কিনা এটা দেখা উচিত ছিল। শাবনূর এই যে তাকে যে নিয়ে যে যে জিনিসটা বলা হচ্ছে সেটার প্রেক্ষিতে এখন শাবনূরের মতামত কি সেটা জানার দরকার ছিল। এই জিনিসগুলাকে সবকিছুকে যদি ক্লিয়ার করে তারপরে যদি এই প্রতিবেদনটা দেওয়া হতো, আমার মতে জিনিসটা আরো স্বচ্ছ হতো, আরো স্বচ্ছ জিনিসটাকে, হতো। হ্যাঁ। আহ, আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় না যে শাবনূর সেদিন রাত্রে ফোন করেছে, বা আমি এতটুকু বিশ্বাস করি পিবিআই একটা কথা বলেছে যে আম, আম, যে আলমগীর কুমকুম সাহেব যে আমার মামা, উনি যে ফোন করেছেন এটা তারা বিশ্বাস করে এবং এটার একটা ব্যাখ্যাও আছে। সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা শুনতে পারিনি, তারা কি ব্যাখ্যা এটাকে তারা একসেপ্ট করে নিলেন। এবং তারা যদি, আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি সেই ব্যাখ্যাটাকে যদি একসেপ্ট করে নেন যে আলমগীর কুমকুমের সাথে সালমান শাহ 5 তারিখ রাত্রে বা 6 তারিখ সকালবেলা, যেটাই আমরা বলতে চাই যে কথা হয়েছে, হ্যাঁ, তাহলে এই মানুষটা পরের দিন সকালে উঠে কেনই বা আত্মহত্যা করতে যাবে? সে তো তার ডিসিশন বানিয়ে ফেলেছে, ঠিক হুম। না? আর সহজ কথা, শাবনূর ইস্যুতে যদি আমরা ধরতে যাই তাহলে হ্যাঁ, তো পিবিআই যদি সেটা হচ্ছে যে ভাই, শাবনূর আমরা যদি যারা কনফার্ম শাবনূর করে থাকে বা পিবিআই কে যে উনি ফোন করেছিলেন, তাহলে এটা পিবিআই আমাদেরকে ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, কিন্তু হুম পিবিআই তো এটা কখনোই ক্লিয়ার করেনি। পিবিআই আরো ক্লিয়ার করলো যে সালমান শাহর মামার যে কলটা আসছে সেটা তারা একসেপ্ট করে নিচ্ছে। তো হুম। জিনিসটা আরো ঘোলাটে হয়ে যাচ্ছে না জিনিসটা? তুমি একটু চিন্তা হুম। করে দেখো, জিনিসটা আরো কিন্তু হ্যাঁ। কমপ্লেক্স হয়ে যাচ্ছে। যে আসলে ফোন কলটা, আমার তো মনে হয় যে জিনিসটা কি এরকম না যে যখন সালমান শাহ তার মামার সাথে কথা বলছিল, কেউ বা এই কথাটা শুনে ফেলেছে, শুনে ফেলে জিদের মাথায় ফোনটা অন্য কেউই ভেঙেছে, হ্যাঁ? অবশ্যই। সালমান শাহ না ভেঙে অন্য কেউ আমি ভেঙে এখানে ফেলেছে। আমি 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 এখানে আমার আমার যতটুকু জ্ঞানে আমি স্পষ্ট উপলব্ধি করতে পারি যে
সে বাড়িতে কোনো টিএনটি ফোন ছিল না। আর ওয়্যারলেস ফোনটা ছিল বাইরে যোগাযোগের একটি মাত্র মাধ্যম। হুম হুম। বাইরে যাতে কেউ যোগাযোগ করতে না পারে, তো কিলিং মিশনে যারা এসেছিল তারাই এই ফোনটাকে শুরুতে ভেঙে রেখেছে, যাতে হ্যাঁ, ফ্ল্যাটের বাইরে কোনো রকম যোগাযোগের কেউ ব্যবস্থা না করতে পারে। আর সেটাই। কথা বলে ফোন ভেঙে ফেলা, আর ফোন ভেঙে ফেলে উত্তেজিত হয়ে আবার একটি টেবিল ফ্যান সেটা ভেঙে ফেলা, তারপরে সবকিছুকে ঠান্ডা করে সবকিছুকে ঝগড়ার সমঝোতা হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া, ঘুম থেকে ওঠে আত্মহত্যা করা, এগুলো তো একটি সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। আরেকটি কথা হচ্ছে যে, আমি ধরে নিলাম সালমান শাহের সাথে শাবনূরের পরকীয়া ছিল, তাহলে আত্মহত্যা তো সামিরার করা উচিত, আজকে তাই তুমি নাকি? আরেকটা জিনিস, হ্যাঁ অবশ্যই। এবং হুম, তুমি চিন্তা করে আত্মহত্যা তো দেখো, সামিরার করা উচিত, কারণ আমরা যতগুলো ঘটনাই এখন দেখতে পারি পত্র পত্রিকাতে এবং মিডিয়াতে, যেগুলো দেখি যে স্বামীর পরকীয়ার কারণে স্ত্রী খুন, স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী খুন। তা আমরা তো এটা দেখতেছি না যে স্বামী নিজেই পরকীয়া করতেছে, সে নিজেই নিজেকে খুন করে ফেললো, এটা কেমন পরকীয়া করলো সে? সে তো সিদ্ধান্তই নিয়ে নিবে। একটা জিনিস খেয়াল করে দেখো, রাত্রে 3:30টায় শাবনূরের ফোন আসছে, যদি সামিরের কথা আমরা মেনে নিই, ঠিক আছে, যদি সামিরার কথা যদি আমরা মেনে নিই, রাত্রে 3:30টায় 3:30 বা রাত্রেবেলা একটা যে কোনো একটা টাইমের মধ্যে, আমার ঠিক টাইমটা খেয়াল করতেছি না এই সময়, কিন্তু একজন ম্যারিড মানুষের বাসায়, যেখানে শুটিং স্পটে সালমান শাহ, সামিরের স্টেটমেন্ট এবং ডাইরেক্টর এবং আদার সবার স্টেটমেন্টের অনুযায়ী এটা ক্লিয়ার করেছে যে সালমান শাহ কিন্তু সামিরের সাথে যে টার্মস এন্ড কন্ডিশনে এসছিলেন, সেই টার্মস এন্ড কন্ডিশন কিন্তু রাখার তিনি সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন। সেই টার্মস এন্ড কন্ডিশন যদি সম্পূর্ণভাবে রাখার চেষ্টা করে, তারপরেও যদি কোনো মেয়ে তাকে ফোন করে ডিস্টার্ব করে এবং তাকে উত্তেজিত করে এবং তার সংসারের মধ্যে আগুন লাগাবার চেষ্টা করে, তাহলে তো পিবিআই তাদেরকে এই অ্যারেস্ট গ্রাউন্ডেতেই তো করবে, অ্যারেস্ট করা উচিত থাকে। অ্যারেস্ট করবে, এটাই তো প্ররোচনা মামলা, এখানেই তো উচিত তাদেরকে ঠিক অ্যারেস্ট থাকে। করা উচিত। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু হয়নি, এই জিনিসটা কিন্তু কখনোই হয়নি। এখন এইটা সবার কাছে একটা প্রশ্ন, আমি অনেকের সাথে কথা বলেছি এবং আমি এই জিনিসগুলো দেখলাম যে আসলে ওই কথাটা কিন্তু চিন্তার মতন, যে যে মানুষ তার নিজেকে প্রুভ করলো, যেটা যে ইয়ে ছিল, সবকিছুই চেষ্টা করলো, সবকিছু করে কাউকে খুশি করতে পারলো না। আবার আসি যে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, এটা হ্যাঁ সামিরা বলল যে তার পোশাক পরিবর্তন করা হয়েছিল। হ্যাঁ, আমার এটা কিন্তু কথা হচ্ছে যে সেই পোশাক কোথায় চলে গেল? সেটাই। সেই তদন্তে পোশাক কিন্তু তদন্তে বাসায় কিন্তু পাওয়া তখন গেল না, এটা ভালো আজ প্রশ্ন। হ্যাঁ, পর্যন্ত 24 বছরে সে পোশাক পাওয়া গেল না, কিন্তু একটি লাশের শরীরে যে পোশাক ছিল সেটা কিন্তু ইনভেস্টিগেশনের জন্য প্রথম ধাপ, অবশ্যই। যে প্রথম আলামত। এবং দ্বিতীয় আলামত হচ্ছিল ফ্যান, যে ফ্যানটা আপনি দেশে আসার পরে পিবিআই কে দেখিয়েছিলেন এবং তারপরে তারা কি বলেছিল সেগুলো আপনি জানাবেন। তো পোশাক আর ফ্যান নিয়ে যে সাধারণ মানুষের মন্তব্য, সাধারণ মানুষ যে জানতে চাইলো যে সে পোশাক কোথায় গেল, কোথায় সে পোশাক, যে পোশাক তারা পরিবর্তন করলো, সে পোশাকে সালমান শাহ ই করে বসেছিল। তো আমার কথা হচ্ছে যে সেগুলোকে তারা ধুয়ে যদি ফেলে, তারপরেও তো সেগুলোর উপর থেকে আলামত বের করা যায়। তো সে পোশাক কোথায় গেল? আজ পর্যন্ত সে পোশাকের কোনো অস্তিত্ব পাওয়া গেল না কেন? আজকে তুমি একটা জিনিস, আমি তোমাকে একটু দেখে একটা জিনিস বলি, আত্মহত্যা প্রসেসটা কিন্তু একদমই ইজি বা সিম্পল একটা প্রসেস না। একটা মানুষ কমপ্লিটলি একদম শেষ পর্যায়ে চলে গেলে তখনই গিয়ে এই জিনিসটা করে। তো ধরে নিলাম যদি তাদের কথা মতনই যদি আমরা মেনে নিতে হয়, তাহলে ড্রেসিং রুমে বা সেকেন্ড বেডরুম, যেটাই স্বামীরা বলতে চাই, ড্রেসিং রুম না সেকেন্ড বেডরুম, ঠিক আছে, সেকেন্ড বেডরুমেই যদি সালমান শাহ আত্মহত্যা করেছেন, তো নিশ্চয়ই যে স্টুল বা মল ত্যাগ যেটাই হয়েছে সেটা সেই রুমেই হয়েছে, ঠিক না? তো সেই রুমে কোনো আলামত কিন্তু এটা পাওয়া যায়নি। তো পিবিআই রিপোর্টে তারা বলতেছে, তারপরে তারা ওই রুম থেকে তারা ড্র্যাগ করে সালমান শাহকে তার বেডরুমে মেঝের মধ্যে এনে তারা রাখে এবং সেখানে আবুল, মনোয়ারা, ডলি এবং এই বাড়িরই দারোয়ান দেলোয়ার, এরা 4 জন মিলে কিন্তু তার কাপড় বদলায়, ঠিক আছে? তো মাটির মধ্যে রেখে যদি তারা কাপড়টা বদলায়, তা আমার প্রশ্ন হচ্ছে স্টুলটা কেন বিছনায় পাওয়া গেল? স্টুলটা কেন বিছনার মধ্যে ছিল? কারণ হুম, আমরা তো এই জিনিসগুলা, এগুলা আপনাদেরকে জানা উচিত, কারণ পয়েন্ট, গুড পয়েন্ট, হ্যাঁ তাদের একেবারে কথার সুন্দর একটা মধ্যে কথা কিন্তু বলছেন। কথা কিন্তু মিলে না। হুম, তাদের কথার অবশ্যই। মধ্যে কিন্তু কথা মিলে না। এখন আমরা যখন এই ছবিগুলো কিন্তু আমি তুলেছিলাম, হ্যাঁ, আজকে ছবি তোলার কারণে কিন্তু আমাদের কাছে কিছু এভিডেন্স আছে যেটার ভিত্তিতে আমরা কথা বলতে পারি।
আজকে আমার মনে হয় যে যখন ইমন ভাই মারা গেল ঢাকা মেডিকেলে, আল্লাহ ফেরেশতা দ্বারাই আমাকে ওই বাড়িতে পাঠাইছে। এবং স্বামীরা যে দৌড় দিছে, কার ইনস্ট্রাকশন নেওয়ার জন্য দৌড় দিছে আমি জানি না, বা যে দৌড় দিছে এটাও আল্লাহর ইনস্ট্রাকশনেই হয়েছে। নাইলে এই ঘরকে কিন্তু তালা মেরে এইভাবে রেখে আসাটা কিন্তু সম্ভব ছিল না। হ্যাঁ, এবং তুমি আরেকটা হুম। জিনিস খেয়াল করে দেখবে, রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে, ফয়সলের একটা ইন্টারভিউর মধ্যে সামিরাকে জিজ্ঞেস করেছিল যে ঘরটাকে কি সিলগালা করা হয়েছিল কিনা। কারণ সামিরা কিন্তু আমাদেরকে বলতেছে যে ঘরের ভিতরে জিনিসপত্রগুলা আমরাই কিন্তু নষ্ট করেছি, যে আলামত গুলাকে, হ্যাঁ, এটা বলার চেষ্টা করতেছে। কিন্তু হুম। ফয়সলের এই প্রশ্নটার উত্তর কিন্তু সামিরা দেয় না, যে আসলেও প্রপার্টিটাকে সিলগালা করা হয়েছিল কিনা। প্রপার্টিটা আসলেও সিলগালা করা হয়েছিল, ডিসিডিবি বজরুল করিম সাহেবও এটা কনফার্ম করবে, রমনা থানার ওসিও এটা কনফার্ম করবে, এবং তাদের প্রেজেন্সে আমরা গিয়ে কিন্তু ঘরটাকে যে অবস্থায় পাই সেই অবস্থায় কিন্তু তাদের প্রেজেন্সেই আমরা পেয়েছি। আমরা যা যা জিনিস যত কিছু দেখেছি বা মানুষজনের কাছ থেকে যে যে জিনিসগুলো শুনেছি, আমি বা আমার মা সেই জিনিসগুলোই সবার কাছে প্রকাশ করেছে। এর বাইরে কিন্তু আমরা কোনো সময় কিছু আমরা প্রকাশ করিনি। আমি এখানে আরেকটু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে ঢাকা মেডিকেল থেকে পোস্টমর্টমের পরে সালমান শাহ ডেড বডি যখন এফডিসি তে নিয়ে যাওয়া হলো, সেখানে তার গোসল করানো হলো। তা আমরা পরবর্তীতে দেখলাম যে সালমান শাহ পোস্টমর্টমের জন্য কপালে যেভাবে তার ঈদ করা দরকার ছিল, কাটা দরকার ছিল, সেভাবে তারা কাটেনি। এবং কিছুদিন আগে ওই প্রেস ব্রিফিং এ বিবিআই জানালেন যে ডাক্তার তেজেন দাস কাছে যান, যে সে একজন তারকা ছিল এবং তারকা হওয়ার কারণে যে মাথার মাঝামাঝি তারা কেটেছে। কিন্তু আপনি কিন্তু এটা পূর্ব স্পষ্ট করেছেন যে আপনি সেটা দেখেননি, যে আপনার ভাইয়ার মাথার উপরে যে এরকম ভাবে তারা কেটেছিল, যে সেখানে দেখার জন্য। তা আমার কথা হচ্ছে, ঠিক আছে, আপনার কথা আমলে তাদের তাদের পক্ষে নেওয়া সম্ভব না বা তারা নিবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু এফডিসি তে যে মৌলভী সাহেব তাকে গোসল করালেন, সেই মৌলভী সাহেবের স্টেটমেন্ট কেন নেওয়া হলো না? তিনি তো সালমান শাহ ডেড বডিটাকে ওলট পালট করে গোসল করালেন। তিনি তো বলতে পারতেন যে হ্যাঁ, তার মাথা কাটা ছিল কপালের উপর থেকে আড়াআড়ি ভাবে, তার বুক কাটা ছিল, কোথায় কোথায় এই পোস্টমর্টমের জন্য কাটা হয়েছিল সেটা তো মৌলভী সাহেব সুন্দরভাবে বলতে পারতেন, কারণ তিনি তো লাশের গোসল, শেষ গোসলটা সালমান শাহ শেষ গোসলটা তিনি দিয়েছিলেন। তো কেন আমি এই স্বচ্ছ আমি যদি তদন্তের জন্য আমার তাকে ধরা হলো না? হ্যাঁ, আমি আমি মৌলানা সাহেব, যদি আজকে যদি আপনার কাছে এই আমাদের এই লাইভের যদি প্রশ্নগুলো যদি কোনোভাবে কেউ যদি পৌঁছিয়ে দিতে পারেন, আমি মৌলানা সাহেবকে, আপনি তো একজন আলেম একজন মানুষ এবং আপনি আল্লাহকে নিশ্চয়ই ভয় পান। দুনিয়া এখন যারা আছে তারা আল্লাহকে ভয় পায় না। তো আপনার যে অনুভূতি সে সময় আপনি যেটা দেখেছেন, আমরা ভক্তদের ইয়েতে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি আজকে এই ইনফরমেশনটা যদি আপনি পান, প্লিজ আপনি লাইভে, আপনি আমার ফোন নাম্বার পেজের মধ্যে দেওয়া আছে, আপনি এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমি আপনাকে আমার এই পেজের মধ্যে আপনাকে সংযুক্ত করে আপনার স্টেটমেন্ট আমরা নেওয়ার আমি চাবো, যাতে আমরা জিনিসটা চেষ্টা করবো। ক্লিয়ার হোক, হুম। জিনিসটাকে ক্লিয়ার হোক, মানুষের কাছে আরো ট্রান্সপারেন্ট হোক, এটাই আমরা চাই, আর কিছু না। হুম। চলো আমরা দ্বিতীয় অবশ্যই। প্রশ্ন চলে যাই, কারণ আমাদের টাইম আমাদের কিন্তু তৃতীয় ওভার আমাদের হয়ে যাচ্ছে। তৃতীয় তৃতীয় প্রশ্ন শেষ হলো, আমরা এখন চতুর্থ প্রশ্নে যাব, যে দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্ট কেন মামলায় নথিভুক্ত করা হলো না? এ বিষয়ে আপনি দেখো, বলুন। দ্বিতীয় পোস্টমর্টমের দুইটা পার্ট আছে। ওকে, হুম। পুলিশের সুরতহাল একটা হলো, তারপরে মেডিকেল রিপোর্ট আছে এটার মধ্যে, আহ, তারপরে কেমিক্যাল রিপোর্ট একটা আছে। তো পুলিশের সুরতহাল এবং প্রথম পুলিশের সুরতহাল এবং দ্বিতীয় পুলিশের সুরতহাল, হ্যাঁ, এই দুইটা সুরতহাল কিন্তু কম্পেয়ার করার দরকার ছিল। প্রথম সুরতহালে আমি জিনিসটা যেটা তোমাদেরকে আগেও বলেছি, ভক্তদেরকে আগেও জানিয়েছি, যে একটা সাদা কাগজের মধ্যে সাইন করানো হয়েছিল, ঠিক আছে, আমার সাথে আমার বাবারও সাইন নেওয়া হয়েছিল, এবং একজন প্রডিউসার যে বাদল খন্দকার তারও সই ছিল। তো আমার প্রশ্ন ছিল যে বাদল খন্দকার সাহেবকে, যে বাদল খন্দকার সাহেব, আপনি যদি লাইভটা দেখেন আপনি প্লিজ এই জিনিসটাকে ক্লিয়ার করবেন। সুরতহাল বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে সালমান শাহর বডিকে আপনি, আমি এবং আমার বাবা এবং আহরার আমার বন্ধু ছিল, এই চারজনের সামনে বডিটাকে উলট পালট করে সব রকমের আলামত দেখিয়ে তারা তাদের স্টেটমেন্টটা লেখার পরে আপনার, আমার বাবার এবং আহরারের সিগনেচারটা কি নেওয়া হয়েছে? আমার এইটা উনাকে প্রশ্ন, যে উনি এটা যাতে ক্লিয়ার করেন, এবং উনি অনেক কিছুই ক্লিয়ার করেছেন।
তো উনি এই জিনিসটা যাতে ক্লিয়ার করেন সেটাতে কিন্তু আমরা বুঝতে পারবো প্রথম সুরথাল এবং দ্বিতীয় সুরথালটা কারেক্ট কিনা। তারপরে যে মেডিকেল রিপোর্টটা আসলো যে বডির মধ্যে কি কি ক্ষত বা কি কি ইনজুরি বা কি কি জিনিসপত্র পাওয়া গিয়েছে, সেটার মধ্যে একটা বিগ একটা ইনফরমেশনের মধ্যে একটা গলতি ছিল। কারণ প্রথম সুরথালের যে মেজারমেন্ট গুলো দেখানো হচ্ছে, যে গলার যে দাগটার কথা বলা হচ্ছে, যে যে দাগটা ছিল, সেই দাগটা এবং দড়ির সাথে মেজারমেন্টটা কিন্তু মিলে না। এটা আপনাদেরকে বুঝতে হবে যে প্রথম দাগটার সাথে দ্বিতীয় দাগটা মিলে না। দ্বিতীয় দ্বিতীয় মেডিকেল রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে সার্ভাইভাল বোন যে 7টি আছে, এই 7টি সার্ভাইভাল বোন ওয়াজ ফাউন্ড ইনট্যাক্ট। তো এই জিনিসটা কিন্তু একটা বড় একটা 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 বিষয়, যে সার্ভাইভাল বোন যদি একটা মানুষের না ভাঙে, তাহলে কিন্তু একটা মানুষ আত্মহত্যা করতে পারে না। এবং পারে না। আত্মহত্যা করলে একটা মানুষের শরীরের মধ্যে যে দাগটা যেভাবে থাকার কথা, সেই দাগটার সাথে কিন্তু তারা দ্বিতীয় যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টের মধ্যে নাই। কিন্তু ফাইনাল রিপোর্টটা তারা দিতে পারলো না, শুধুমাত্র এই কারণে যে ভিসেরাল রিপোর্ট যেটাকে আমরা বলি, যেটাকে আমরা মেডিকেল বা প্যাথোলজিক্যাল যে রিপোর্টটা আমরা বলি, যে ভিসেরাল রিপোর্টটা যতক্ষণ পর্যন্ত তারা না পাবে, ততক্ষণ পর্যন্ত তারা ফাইনাল রিপোর্টটা দিতে পারবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ফাইনাল যে এই যে ভিসেরার যে রিপোর্টটা, প্রথম পোস্টমর্টমের ভিসেরার রিপোর্টের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে যে সালমান শাহর শরীরের মধ্যে কোনো অ্যালকোহল, কোনো ড্রাগস বা কোনো রকমের পয়জনের, তারা কোনো রকমের স্ট্রেস পায়নি। ঠিক আছে? এবং সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন তুমি যদি পোস্টমর্টমের রিপোর্টটার ২টা যে অংশ, যে প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশ যেটা মেডিকেল রিপোর্ট এবং যে কেমিক্যাল রিপোর্ট যেটা আছে, ২টাকে তুমি যদি স্প্লিট আপ করো এবং প্রথম মেডিকেল যে কেমিক্যাল রিপোর্টটা এবং দ্বিতীয় মেডিকেল রিপোর্টটাকে তুমি যদি একখানে করো, তাহলে এটা ইজ এ ক্লিয়ার মার্ডার। আচ্ছা, হ্যাঁ? এখন আমার প্রশ্ন হচ্ছে পিবিআই এর কাছে যে যদি প্রথম পোস্টমর্টেম রিপোর্টটা সঠিক হতো তাহলে কিন্তু দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টের করা হতো না। হ্যাঁ, তো না, এখন আমার না, প্রশ্ন হচ্ছে যে করা হয়েছে তাদেরকে সন্দেহের কারণে। কিন্তু আমার কথা সন্দেহের হচ্ছে, কারণে। ভাইয়া যদি আত্মহত্যা করেই থাকেন, ভাইয়া যদি আত্মহত্যা করেই থাকেন, তাহলে তো রিপোর্ট তো ২ রকম আসার কথা না রে ভাই। হুম ২ রকম রিপোর্ট কেন আসবে? হুম হুম আজকে ২ রকম রিপোর্ট কেন আসবে? আজকে ২৪ বছর পরে আমরা জানতে পারি টাইম অফ ডেথ অফ সালমান শাহ। টাইম হুম অফ ডেথ কি দেখায় আমাদেরকে? সকাল ৭টা থেকে হুম ১০টা। পিবিআইও হুম এটাকে মানে যে ৯:৩০ সময় আমার বাবা সিদ্দিকী সাহেবকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। তারা সিদ্দিকী সাহেবের হুম কিন্তু ইন্টারভিউ নেয় না। সিদ্দিকী হুম সাহেবকে খোঁজারও চেষ্টা করেন না। খোঁজারও চেষ্টা করেন না। হ্যাঁ, আমার বাবা আর সিদ্দিকী ৯:৩০ সাহেব যে গিয়েছিলেন সেটা কিন্তু মনোয়ারা পরিষ্কার করে দিয়েছে। মনোয়ারা কিন্তু বলছে যে হ্যাঁ, ভালো কথা বলেছেন। বাসায় যাওয়ার পরে এই ভাবি যে ওই তাকে বলে, যে সামিরা তাকে বলে যে দুইজনের নাস্তা করো, দুইজনের নাস্তা না, তৈরি করো। সামিরা তাহলে সেই বলে দুইজনকে ২ কাপ চা বানাও। ২ কাপ হ্যাঁ চা 2 কাপ বানাও। কারণ সালমান শাহর বাবা এবং সিদ্দিকী সাহেব ২ জনই এসছিল। হ্যাঁ? ২ জনকে চা বিস্কিট দেওয়া হয়েছিল। সামিরা এটাকে বানায়া পরোটা ডিমবাজি বানাইছে। বানায়া হুম তাদের কথাই তারা খালি ঘুরে। আমরা তো কথা আজকে 1996 এ যে স্টেটমেন্টটা আমার বাবা দিয়েছিল, সেই স্টেটমেন্টটা কিন্তু এখনো তাদের ফাইলের মধ্যে আছে। তো সেই ফাইলটাকে ঘাটলেই তো দেখা যায় যে কোন টাইমে টাইম অফ হ্যাঁ ডেথ তো সেটাই। আর আমার বাবা সে সময় জানতো না। তুমি একটা হুম জিনিস খেয়াল করে দেখো, টাইম অফ ডেথ কিন্তু বাবা জানতো না। হ্যাঁ? যে আমরা কিন্তু কেউই জানতাম না। ২৪ বছর পরে আজকে আমরা জানলাম টাইম অফ ডেথ। হ্যাঁ? হুম তো ২৪ বছর পরে যদি আমরা টাইম অফ ডেথ জানি, স্টেটমেন্টটাতে মধ্যে যে টাইম গুলা দেওয়া হয়েছে সেই জিনিসগুলাকে কি পিবিআই কি ইনভেস্টিগেশন এ আনা উচিত ছিল না? আরেকটা অবশ্যই জিনিস, তাদের এটা উচিত ছিল। আর পিবিআই আমি আরেকটি জিনিস বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে প্রথম পোস্টমর্টেম রিপোর্টটাকে তারা আমলে নিলেন এবং প্রতিবেদনে সেটাকে উল্লেখ করলেন। আমার কথা হচ্ছে যে দ্বিতীয় পোস্টমর্টেমটি যেটি সিলেট মেডিকেল হাসপাতালে হলো, সেখানে যার নেতৃত্বে হলো সে হচ্ছে ডাক্তার নার্গিস বাহার। তার সাথে ছিলেন ডাক্তার মইনুল হোসেন এবং ডাক্তার বদরুল হোসেন। তো বদরুল হোসেন সাহেব আজ আর দুনিয়ায় নেই, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে পরপারে ব্যস্ত নসিব করুক। কিন্তু কথা হচ্ছে যে ডাক্তার নার্গিস বাহার এবং ডাক্তার মইনুল হোসেন কিন্তু এখনো জীবিত। তো প্রথম পোস্টমর্টেম রিপোর্টে ঢাকা মেডিকেল হসপিটালের ডক্টর তেজেন দাস এবং ডোম রমেশের স্বীকারোক্তি যদি জবানবন্দি যদি নেওয়া হয়, তাহলে দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টের এই ডাক্তারদের জবানবন্দি কেন নেওয়া হলো না? তার মানে কি দ্বিতীয়টা তারা আমলে নিলেন না? এবং সেই দ্বিতীয় পোস্টমর্টেমের রিপোর্টের
রিপোর্টের নকলটা কিন্তু আজ পর্যন্ত বাদীপক্ষের হাতে দেওয়া হলো না। এটা কিন্তু না। আপনারা এখনো পর্যন্ত কেউ পাননি, তো এটা কিন্তু হচ্ছে না। তারপরে কথা হচ্ছে যে দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টে যখন রুস্তম তাকে কাটে, বডিটাকে কাটে, লাশের বডিটাকে যখন কাটে, তখন কিন্তু সে বাসায় গিয়ে বলেছে যে আমি এটা দেখার পরে আমার মনে হয়নি যে সে আত্মহত্যা করেছে, তার বডিটাকে আমি যেভাবে কেটে কুটে দেখলাম যে সেটা হত্যা। তো তার অভিজ্ঞতা, রুস্তমের অভিজ্ঞতা ছিল 35 বছরের। তো এখানে রমেশও, যে পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে সেকেন্দার আলী হিসেবে আছেন এখনো ঢাকা মেডিকেলে বহাল, তো সে বলছে যে সে বডি কেটে দেখে শুনে বলতে পারতেছে যে তার কাছে মনে হয়েছে এটা আত্মহত্যা। তাহলে অভিজ্ঞতার দিক থেকে তো দুইজনেই সমান, একজন অবশ্যই। বলছে আত্মহত্যা, আরেকজন বলছে হত্যা। তো হত্যা। আপনারা যে হত্যা বলছে তারটা অ্যাকসেপ্ট করলেন, যে হত্যা হত্যা বলছে সে আজ দুনিয়ায় নেই, আপনারা পিবিআই তদন্তের সময়তে তাকে পাননি, কিন্তু সে যে আত্মহত্যাটা বললো তখনকার তৎকালীন সময়তে পত্রপত্রিকাতে যে পেপার কাটিংটা এখন আমরা পাই, তাহলে তখন কেন তার স্টেটমেন্টটা তদন্তকালীন সময়তে সেই ডিসিডিবি বজলুল করিম বা অন্যান্য সিআইডি যখন করে, তখন তারা তার জীবদ্দশায় সেই স্টেটমেন্টটা কেন নিল না বা কেন নেওয়া হলো অবশ্যই। না? এটা আমাদের অবশ্যই। একটা প্রশ্ন থেকেই যায়। আর তার তার অবর্তমানে, তার মৃত্যুর পরে পিবিআই কে কিন্তু তার স্ত্রী আমিরুন্নেসা বেগম বলে দিলেন যে আমার স্বামী আমাকে বলে গিয়েছেন, বাসায় আসার পরে বলছেন যে আমি সালমান শাহর বডিটাকে যেভাবে কেটে কুটে দেখলাম, আমি সহ আমাদের ফরেনসিক বিভাগের যে তদন্ত ডাক্তার টিম, তারা সবাই দেখলাম যে এখানে একটি রহস্য লুকিয়ে আছে। আমাদের কাছে মনে হলো না এটা আত্মহত্যা। আর 9 দিন পরে বডিটাকে যখন পরবর্তীতে কবর থেকে তোলা হলো, ডেড বডিটা কিন্তু ইনটেক্ট ছিল। এটার কারণ কি? এই বিষয়গুলোকে তো আপনার খতিয়ে দেখা দরকার ছিল। এই বিষয়গুলোই তো সালমান শাহ রহস্যের ভিতরে লুকিয়ে আছে, তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য এগুলোকে আপনার উন্মোচন করা অবশ্যই দরকার ছিল। আমিও তোমার সাথে একমত যে ডিসিটিভি বজলুল করিম সাহেব, খালেকুজ্জামান সাহেব, সিআইডির যারা এই ইনভেস্টিগেশনটা করেছেন, যে আমাদের সিলেটের যে ইয়ে ছিল, ডুন ছিল, তার স্টেটমেন্টটাকে তাদের নেওয়া, এটা যুক্তিসঙ্গত ছিল। অবশ্যই যদি উচিত তারা ছিল, এটা থেকে পোস্টমর্টেম নিত, দুইবার হয়েছে, আর অতএব হ্যাঁ, দুইবারেরই রিপোর্ট তাদেরকে দিতে হবে। হ্যাঁ, এটা একটা তারা কেন প্রথমবারটা নিল? একটা লুপহোল। হ্যাঁ, অনেক লুপহোল আছে রে ভাইয়া। এই এই হ্যাঁ, হ্যাঁ, হত্যা, একটা মানুষ যতই পরিকল্পিত ভাবে হত্যা করুক আর না করুক, এটার মধ্যে এভিডেন্স অলওয়েজ থেকে যাবে। আর সালমান শাহ হত্যা মামলার ভিতরে এতগুলো এভিডেন্স, এটার মানে চিন্তার বাইরে। চলো, আমরা সময় আচ্ছা, কিন্তু অনেক তারপর আমরা, হ্যাঁ, আমরা নেক্সট প্রশ্ন। এখনই আমরা, হ্যাঁ, আমরা এখন পঞ্চম প্রশ্নতে চলে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি, শুধু প্রশ্নটাকে আমরা বলবো এবং এর উত্তর আপনারা শুরুতেই পেয়েছেন। প্ররোচনা মামলায় কাউকে গ্রেফতার না করে অভিযুক্ত করার এখতিয়ার বাংলাদেশের আইনে আছে কি? এটা পিবিআই এর কাছে আমাদের প্রশ্ন, সারা দেশবাসীর প্রশ্ন। যদি এখতিয়ার না থাকে, তাহলে তাহলে গ্রেফতার বহির্ভূত ভাবে শাবনূরকে কেন এইভাবে এই মামলা জড়িয়ে দোষারোপ করা হলো? আর শাবনূরই কেন এই দোষারোপের দোষ ভার কাঁধে নিয়ে এখনো পর্যন্ত চুপচাপ রইলো? তার তো রাইট আছে, সে যদি স্বচ্ছ হয় তাহলে সে কিন্তু পিবিআই কে বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে। তো এই বিষয়গুলোকে আপনারা, আমরা শুরুতেই বলেছি এবং আপনারা এগুলো আরো স্পষ্ট করা দরকার ছিল বলে আমরা মনে করি। তো আমাদের পঞ্চম আমার প্রশ্ন। আমার আমার একটা শেষ প্রশ্ন, যে শাবনূর চুপ কেন? পিবিআই তো তার সম্বন্ধে যা বলার তো বললো, হ্যাঁ, কিন্তু একটা মহিলার, তার যদি একটা আহ, তার একটা যদি ব্যক্তি সম্মান যদি থাকে, তার তো চুপ থাকার আজকে কথা না। হ্যাঁ, হুম, সে কেন এই বিষয়ে একটা আপত্তি বা নারাজ তিনি জানালেন না? আজকে সে কেন এটাকে মেনে নিচ্ছে? এখানে কি কোনো সন্দেহর একটা স্মেল লাগে না আমার? অবশ্যই, অবশ্যই। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা টম এন্ড জেরির দৌড়পাল্লা খেলা। আমরা টিভিতে দেখছি একজন আরেকজনকে টমের মতো ধাওয়া দিচ্ছে, আবার জেরি টমকে ধাওয়া দিচ্ছে, আর আমাদেরকে বিনোদিত করার চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, এটা তো আসলে হয় না। যদি তারা সত্যিকার অর্থে তাদের ভেতরে শত্রুতা থাকে, তাহলে তারা কেন আইনের যে আশ্রয় নিচ্ছে না? এখানে শাবনূরকে অপমান করা হচ্ছে, শাবনূর যে একটি স্টেটমেন্ট দিচ্ছে কোনো অনলাইন পত্রিকাতে বা কোনো মিডিয়াতে, এবং এখানে তাদেরকে করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে শাবনূরের কারণে আপনি আপনার স্বামীকে হারালেন, সে শাবনূরকে আপনি এইভাবেই ছেড়ে দিলেন কেন? সেটাই। আজকে হ্যাঁ, এত শাবনূরকে ভালোবাসা। ছেড়ে দিয়ে, হ্যাঁ, শাবনূরকে ছেড়ে দিয়ে এত গোল্ডি, ভালোবাসাকে গোল্ডি। জলাঞ্জলি দিয়ে 3 বছরের আমার রাগ প্রমাণ হচ্ছে যে, করে দিল সামিরা, শি ইজ এ গোল্ড ডিগার। হ্যাঁ। নেক্সট প্রশ্ন চলে যাই প্লিজ। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমরা দিয়ে দিয়েছি অনেকখানি। তো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, সালমান শাহ বাবা হতে পারবেন না, এমন কোন মেডিকেল রিপোর্ট আপনারা না দেখে কিভাবে এই কথা বললেন?
এটা সারা দেশের মানুষ, সারা বিশ্বে যে যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে সালমান শাহ ভক্তরা, তাদের সকলের এই প্রশ্নটা ছিল যে আমরা তো এই মানুষটাকে অত্যন্ত ভালোবাসি, এখনো তার স্মৃতি বুকে লালন করি, তার ছবি আমাদের মানি ব্যাগে রাখি, মেয়েরা তাদের ভ্যানিটি ব্যাগে রাখে, বইয়ের ভিতরে রাখে, তারা এখনো সালমান শাহকে টিভির পর্দায় দেখলে আচ্ছা শোনো, আমি তোমাকে হস্তশিষ্ট একটা হয়ে কথা পড়ে। বলি। সামিরাও ৩ বাচ্চার মা, আমিও ৩ বাচ্চার বাপ। আমার মধ্যে কিন্তু সালমান শাহর সমান জিনই আছে, হ্যাঁ? আমার হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, রাইট। আসলে তুমি দেখো, সে আমার থেকে আরো বড়। ১৮ বছর তার বয়স, হ্যাঁ? তো হুম। আমি কিভাবে এইটা মেনে নিব যে আমার ভাই অক্ষম ছিল? এটা তো অসম্ভব কথাবার্তা এগুলা। ইম্পসিবল ব্যাপার। এইগুলা আর এটা ফাইজলামি। আমাদের আর এটা আমাদের মানা না মানার বিষয় না তো, এই পিবিআই এর এই কারণটা তো সামিরাই মানেনি। সামির স্পষ্ট ভাবে বললো যে তার স্বামী আর সে একটি ভাড়া ফ্ল্যাটে না, নিজস্ব ফ্ল্যাটে বা বাড়িতে গিয়ে তারা সন্তান নিবে। আর এটা তো স্বাভাবিক, স্টাররা তো বিয়েই করে অনেক দেরিতে, হ্যাঁ, সন্তান নেয় আরো দেরিতে। সেই ক্ষেত্রে তো সামিরার সাথে তার বিয়েটাই হয়ে গেল অনেক আগে। স্টাররা তো ক্যারিয়ারের জন্য বিয়েই করে না, যে হ্যাঁ। বিয়েটাকে এই যে তারা একটু ধীরে আমাদের ধীরে এই ইয়ে যে করে। সাকিব ভাইকে দেখলে না? সাকিব হ্যাঁ, সাহেব তো হ্যাঁ, হ্যাঁ। বিয়ে করে বাচ্চা হওয়ার পরে গিয়ে আমরা খবরটা পাইলাম যে উনি হুম, বিবাহিত, হুম। ওনার একটা বাচ্চা আছে। এগুলো জিনিস স্বাভাবিক। এটা একটা স্বাভাবিক, হ্যাঁ। তারকীয় বিষয় হতে পারে। এটা কোনো আনন্যাচারাল কিছু না। হ্যাঁ, কারণ না? ক্যারিয়ারকে ধরে রাখার জন্য এগুলো একটু মাইনাস সাইডে চলে যায় যে ছেলেটি বিবাহিত বা ছেলেটি সন্তান আছে, কারণ নায়ককে সবসময় একটা অন্যরকম লোকে চায়, পরিচালকরাও চায়, দর্শকরাও চায়, সবাই চায়। তো হুম, এই বিষয়গুলো আসলে কখনোই গ্রহণযোগ্য নয়, শুধু আমাদের কাছে নয়, কারো কাছেই নয়। তো আমাদের নেক্সট কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে যে আমরা এটাও শুরুতে আমরা বলে দিয়ে আসছি, তো এখানে আমরা বিশদ কোনো আলোচনা করব না। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, জীবদ্দশায় সালমান শাহর উপরে 3বার সন্ত্রাসী হামলা করা হয়, হুম, 2বার ঢাকায়, 1বার চিটাগংয়ে। এই বিষয়গুলোকে কেন আপনার এড়িয়ে গেলেন? হুম, হুম। এটা তো আমরা এক- আগেই এটা আনা উচিত ছিল। এই সম্বন্ধে আমরা কথা বলেছি। সময় হুম, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা ৪ টি আরো ৩ টা লাইভে আমরা আসবো। এই হুম, ১ হুম। মাসের ভিতরেই জিনিসটাকে আরো ক্লিয়ার করার জন্য। তুমি নেক্সট ক্লিয়ার কোয়েশ্চেন করার শুরু জন্য করো। হুম, আমাদের নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তদন্তে যাদেরকে সালমান শাহর বন্ধু হিসেবে সাক্ষাৎকার নেওয়া হলো, তাদের সাথে সালমান শাহ শেষ কবে সাক্ষাৎ হয়েছিল? এই জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন। তুমি যদি ইন্টারভিউটা যদি পিবিআই রিপোর্টটা যদি দেখো, তারপরে তারা যাদেরকে মানে ইন্টারোগেশন করে বা যাদের স্টেটমেন্ট গুলাকে তারা একসেপ্ট করেছে, এবং মোশতাক কিন্তু যখন তার ইন্টারভিউতে আসলো সে কিন্তু বলল যে প্রথম বছরেই কিন্তু তাদের সাথে এই যে হলিডে ট্যুর ট্যুর যেগুলো ছিল, তাজিব, রাকিব, তারপরে আরো যারা ছিল সোহেল টোহেল, এরা ছিল যারা ছিল, আহ পারভেজ, সোহেল, এদের সবার কথা আমার মনে আছে, হ্যাঁ। আহ, তো এদের সাথে কিন্তু এই প্রথম একটা বছরের মতনে কিন্তু তাদের একটা রিলেশন ছিল। তারপরে কিন্তু তাদের সাথে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। এখন সালমান শাহ যখন এই লাস্টের যে এই ২ টা বছর ছিল তার যে ক্যারিয়ারের যে লাস্টের ২ টা বছর, এই সময় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির যারা ছিল, হ্যাঁ? যেমন ডন ছিল, ফারুক ছিল, তারপরে তুষার ভাই ছিল। তুষার ভাইও তো কিন্তু সালমান শাহের সাথে খুব একটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল, এবং হুম। আরো অনেকে, ওই যে একজন ভদ্রলোক মারা গিয়েছেন, আমাদের শ্রদ্ধেয়, আম আ ঠিক খেয়াল করতেছি না উনার নামটা। আ আমি ঠিক খেয়াল করতেছি না। বাট অনেকেই ছিল যারা শুটিং এর পরেও তারা এটা বলেছে যে শুটিং শেষ করে আইদার সালমান শাহ ওনাদের বাসায় সামিরাকে নিয়ে যেত, বা সামিরা এবং সালমান শাহ তাদের বাসাতে, মানে তারা সামিরা এবং সালমান শাহের বাসায় আসতো, এবং রাত্রে ২টা ৩টা পর্যন্ত তারা আড্ডা মারতো। এদেরকে আসলে জিজ্ঞেস করা উচিত ছিল। এদেরকে আসলে জিজ্ঞেস করা উচিত ছিল। তাহলে হয়তোবা আমরা আসল ঘটনাটা কি সেটা পেতাম। এখন ঘটনাটা ঘটেছে কি, যাদেরকে প্রশ্ন করা হয়েছে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক সালমান শাহর ছিল প্রথম দিকে, সেটাকেই প্রমাণ করা হলো। বাট সালমান শাহ কিন্তু প্রথম দিকে আত্মহত্যা করে নাই। সালমান শাহ এর আরো ২-২.৫ বছর পরে গিয়ে আত্মহত্যাটা করেছে, হ্যাঁ? তো প্রশ্ন হচ্ছে যে যারা এই শেষ সময়টা তাদের সাথে ছিল, এবং হ্যাঁ, যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে প্রোডিউসার বা ডাইরেক্টরের সাথে সালমান শাহর বন্ধুত্ব বেশি ছিল, তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ, আমি জানি ১ জন ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, বাদল খন্দকারকে জিজ্ঞাসাবাদ করেছে, অন্য ২-১ জনকে। বাট এরা ছাড়া এদের সাথে তো সালমান শাহর বন্ধুত্ব এরকম ছিল না। হ্যাঁ? যাদের সাথে এই মানে আউট অফ ওয়ার্ক যাদের সাথে বেশি চলাফেরা, যাদের সাথে করত, তাদেরকে প্রশ্ন করলে আমার মনে হয় জিনিসটা আরো পরিষ্কার এবং একটা ট্রুথ একটা বেরিয়ে আসতো। তুমি বলো, কিছু বলার আমরা থাকলে এই বিষয়ে? এই বিষয়ে আমি বলবো যে
আমাদের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড, এমনকি তারপরে কর্মজীবনের বন্ধু, সব ক্ষেত্রেই কিন্তু বন্ধুর একটি পরিবর্তন আসে। আর অবশ্যই। বন্ধুত্বটা কিন্তু একটু পরিবর্তনশীল। আজ থেকে 10 বছর আগে যাদের সাথে আমার খুব বেশি সময় কাটতো, এখন কিন্তু তাদের সাথে ততটা সময় কাটে না। এখন কিন্তু না, বন্ধুত্বের ভেতরে একটি পরিবর্তন চলে এসেছে যে এখন 10 বছর অন্যদের সাথে থাকবে কাটে। না, 1-2 বছর রানিং হ্যাঁ, থাকো না। 1-2 বছরও রানিং থাকে না। তো এখন কথা হচ্ছে যে সালমান শাহ আত্মহত্যা করলেন যখন, তখন তার ঘনিষ্ঠ বন্ধু কারা ছিলেন সব সময় তার সাথে? সাক্ষাৎকার এবং জবানবন্দি তাদের নেওয়া উচিত ছিল আমার মতে। এবং আমি আশা করি যে সারা দেশের ভক্তরা, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকে সালমান শাহ ভক্তরা আমার কথার সাথে একমত হবেন যে সেই সময়তে, সমকালীন সেই সমসাময়িক সময়তে তারা বলতে পারবেন যে তারা সালমান শাহকে কিভাবে দেখেছিলেন, তারা সালমান হুম, শাহর ভিতরে কোন ডিপ্রেশন লক্ষ্য করেছিলেন। যে বন্ধুগুলো তাদেরকে তো সালমান শাহর সাথে কোনো যোগাযোগ করতেই দেখা হয়নি আরো 2 থেকে 3 বছর আগে, তাহলে তারা আত্মহত্যা বা হত্যা এগুলো সম্পর্কে বলবে কিভাবে? এখন আমাকে যদি আমার একটা বাল্য বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার এই বন্ধুটা কেমন ছিল, সে তো কালকে মারা গেল, এমন শুনতেছি আত্মহত্যা করলো, তখন আমি সেখানে কি উত্তর দেবো? সেখানে আমার মন্তব্য কি হতে পারে? কারণ তার সাথে তো আগামী 2-4 বছর যাবো, গত 2-4 বছর যাবো আমার যোগাযোগই নাই। তাহলে সে কোন কারণে মারা যেতে পারে আমি কিভাবে বলবো? তার সাথে রিসেন্ট কাদের সাথে বন্ধুত্ব যোগাযোগ ছিল তারা এই বিষয়ে ভালো বলতে পারবে। তো এই বন্ধু নয়, যে বন্ধুদেরকে খোঁজা দরকার ছিল, যে বন্ধুদের খোঁজা জবানবন্দি নেওয়া দরকার ছিল, তাদেরটা এড়িয়ে গিয়ে কেন তাদেরকে বন্ধু হিসেবে নেওয়া হলো? এবং মোস্তাকের সাথে যাদের সখ্যতা, যে সকল লোকদেরকে মোস্তাকের সাথে এখনো সুন্দর সম্পর্ক, তাদেরকে বন্ধু হিসেবে নেওয়া হলো। আর যেই বন্ধুকে আমরা খুঁজে বেড়াচ্ছি, 4.5 বছরও সেই বন্ধুকে তারা খুঁজে পেল না। এ বিষয়ে আমরা ফারুক, পরবর্তী প্রোগ্রামে এই করবো যে ফারুক, তাকে কেন খুঁজে পেল না? এটা কেমন কথা হলো? এটা কোন আর যুক্তিতে কথা হলো যে তাদের এত ইনভেস্টিগেশনে ফারুক কি পৃথিবীর বাইরে ভক্তরা কোথাও ছিল কি? আপনাদের সামনে আমরা এটা উপস্থাপন করলাম, আপনারাই বিবেচনা করে দেখবেন। আমাদের হাতে আর এবং দুইটা, হ্যাঁ, হ্যাঁ, আপনারাই বিবেচনা করে দেখবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর দুইটা আমাদের হাতে প্রশ্ন আর মনে দুইটা আছে? কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা এই দুটো প্রশ্নে নবম প্রশ্নতে আমরা যাচ্ছি যে প্লিজ। এটাও একটা ইস্যু, মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যে ইস্যুগুলোর ভিতরে সময়টার আমরা কথা চিন্তা ই করি। করতে পারি। হ্যাঁ, মামলার জামিনপ্রাপ্ত আসামি রিজভীর জবানবন্দি কিভাবে আমলে নেওয়া হলো? বাংলাদেশ আইনে এর কোনো এখতিয়ার আছে কি? হুম, এটা এ তো একটা বিষয়ে আমি বড় একটু জিনিস। বলতে চাই, এ বিষয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা প্লিজ। হচ্ছে যে রিজভীকে আটকের পরে ক্যান্টনমেন্ট থানায় যে মামলাটি করা হয় সেই মামলা নাম্বার 37/7/97, প্যানের কোড 44-84-19 ক্রিমিনাল ট্রেসপাসের আওতায় রিজভী 164 ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিলেন। সেই জবানবন্দি আমলে না নিয়ে আপনারা রিজভির অডিও কল রেকর্ডকে আমলে নিলেন এবং সেখানে আপনি প্রেস ব্রিফিং এ বললেন যে আমরা রিজভিকে ভিডিওতে আসতে বললে সে বললো যে আমরা পুলিশকে, আমি পুলিশকে আর বিশ্বাস করি না। তা আমার কিন্তু কথা পুলিশ হচ্ছে তাকে বিশ্বাস যে করে। যে যে রিজভি পুলিশকে বিশ্বাস করে না, সে সে রিজভিকে পুলিশ কিভাবে বিশ্বাস করলো? সেটাই। আর এখানে প্রশ্ন থেকেই যায়। তুমি আর কিছু বলবে এই বিষয়ে? এই বিষয়ে আরেকটু কথা আছে আমার, যে তারা বললেন যে এটা জননী লীলা চৌধুরী সাজানো নাটক ছিল। তা আমার কথা হচ্ছে যদি সাজানো নাটক হয়ে থাকে তাহলে রিজভিকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেলেন কে বা কারা? হুম। আবার ছাড়া পাওয়ার পরে 9 মাস জেল খেটে সাজাপ্রাপ্ত আসামি ছাড়া পাওয়ার পরে চলে গেলেন লন্ডনে, এবং লন্ডনে গিয়ে সে কিছুদিন আগে পিবিআই এর রিপোর্ট প্রতিবেদন প্রকাশের পরে কিছুদিন আগে বলতেছে যে সে ম্যানচেস্টারে থাকছে, মানে আপনারা যেখানে আছেন যে ম্যানচেস্টারে। তো আমার হুম। কথা হচ্ছে যে মানুষটা তার জীবন থেকে 9টা মাস কেড়ে নিল, যে মানুষটা তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে নিল লোক প্রলোভন দেখিয়ে, তো তার এত কাছাকাছি থেকে, আপনাদের এত কাছাকাছি থেকে কখনো আপনাদের মুখোমুখি হলো না কেন? অবশ্যই আমার বাসার সামনে থেকে রে ভাই, বললো না? বললো যে কয়েকটা কয়েকটা বাসার সামনে থাকে। তো ও এগুলো, বাসার সামনে থাকে কিন্তু ভয়ে আমাদের সামনেই আসতে পারে নাই, হ্যাঁ? কিন্তু হুম, যে এর মধ্যে কত বড় বড় কথা বলেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এগুলো কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে, এই কথাগুলো কতটা ন্যায়সঙ্গত হতে পারে? একটি মামলার আসামি সে মামলা থেকে খালাস পায়নি, সে জামিনে বাহিরে, এই মামলা এখনো চলমান, 24 বছর ধরে চলমান। ক্যান্টনমেন্ট থানা সেই মামলা নাম্বার, প্যানেল কোড নাম্বার সবকিছু আমি আপনাদেরকে তুলে ধরলাম। সেই মামলাতে সাজাপ্রাপ্ত একজন আসামি 9 মাস জেল খেটে যখন দেশের বাইরে চলে গেলেন, সেই পলাতক আসামির জবানবন্দি আমলে নেওয়ার এখতিয়ার কি আসলেই বাংলাদেশের আইনে রয়েছে? এগুলো তো আমাদের স্পষ্ট জবাব চাই। আমরা তো যতদূর জানি অবশ্যই। যে এগুলো নেই। এখনো পর্যন্ত কোনো আসামির জবানবন্দির উপরে ভিত্তি করে কোনো মামলা রায় হয়নি, আমরা এগুলো দেখিনি। তাহলে কিভাবে তারা এটা নিলেন? সাজেদ, পিবিআই কি উচিত ছিল না পলাতক আসামিকে ধরে ফেরত আনা, দেশে কোর্টের সামনে হ্যাঁ, এনে এটাকে উপস্থিত করা? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, সেটা না অবশ্যই। করে তাকে আরো কি বলবো,
সে তাকে পলাতক আসামি গ্রেফতার করবে, তারপরে সে তার লয়ার দাঁড় করাবে, তারপরে সে সেখান থেকে যদি নিরপরাধ নিজে হয় তাহলে সে বের হয়ে আসবে। তো 164 সে একবার হয়ে গেলে কিন্তু তাকে কনভিক্টেড, এটা তোমাদেরকে বুঝতে হবে হ্যাঁ একটা জিনিস। হ্যাঁ যে মানুষের হ্যাঁ 164 হয়ে যায়, কারণ আইনের হুম, তো চোখ নাই, হ্যাঁ, খালি কানে শুনে। হুম, ঠিক আছে, তো কানে যতটুকু আইন শুনেছে এবং ম্যাজিস্ট্রেট সাহেব যতটুকু শুনেছেন সেটার উপরে 164 হয়ে তাকে আসামি হিসাবে তাকে গ্রহণ করে তাকে এবং শাস্তিও দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু আর ফেরত নেওয়া হচ্ছে না। তো সেই জায়গাতে একটা ম্যাজিস্ট্রেট সাহেব যখন এই জিনিসটাকে করলো, এবং এখন পিবিআই যে রিপোর্টে যে জিনিসগুলো আসতেছে, এটা তো ম্যাজিস্ট্রেট সাহেবকেও তো অবমাননা করা হলো, অবশ্যই ঠিক না? তাকেও তো অবমাননা করা অবশ্যই হলো এখানে। তো হুম। এই জিনিসগুলো তো আমি জানি না আমাদের বাংলাদেশ কবে যে ঠিক হবে। আর এই প্রশাসনের এই আম, একটি একটি মামলার তদন্ত রিপোর্ট আমরা যতদূর জানি যে আদালতে জমা দেবে, আদালত সেই রায় প্রকাশ করবে, কিন্তু তারা তদন্ত পরবর্তী তারাই প্রেস ব্রিফিং করে প্রকাশ করলো, এটা কেমন কথা? আদালতের রায়তে তো সবকিছু আসবে যে সম্ভব, পিবিআই বাংলাদেশে তাদেরকে, সবকিছু সম্ভব। আমরা এটা কখনোই তোমার শেষ ই করি প্রশ্ন না। চলে যাও প্লিজ। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে তারা প্রেস ব্রিফিং করলেন, প্রেস ব্রিফিং করতে আমরা যা বুঝি যে সেখানে কিছু জার্নালিস্ট ছিল, মিডিয়া কর্মী যারা সেখানে উপস্থিত ছিল, তো তাদেরকে কেন কোনো প্রশ্ন করার অনুমতি দেওয়া হলো না? অনেকেই প্রশ্ন করতে চেয়েছিলেন। আমার কথা হচ্ছে তিনি তো লাইভে প্রোগ্রাম করতে পারতেন, এতগুলো সাংবাদিক সেখানে ডেকে নেওয়ার কি মানে হলো যদি তাদেরকে তাদের প্রশ্নই না করতে দেওয়া হয়? এইগুলো তো বাংলাদেশের সবকিছুই আপনারা সবাই শুনলেন আমাদের কথাবার্তাগুলো। আজকে লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য সালমান শাহ এত ব্যস্ত একটা সাবজেক্ট, এটা নিয়ে কথা বলতে গেলে কোন সময় সময় চলে যায় এটা বুঝেই যায় না। তো বোঝাই যায়। আমি খুবই দুঃখিত যে এতটুকু সময় আপনাদের নিলাম, বাট আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও আসছি। যতদিন পর্যন্ত এই জিনিসটা একটু সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে। আগামী সপ্তাহে কবে আমরা আসবো সেটা আপনাদেরকে প্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জিনিসটাকে এখন আমরা শেষ করবো লাইভটিকে। আপনারা যারাই এই লাইভটি দেখছেন, আপনারা চেষ্টা করবেন আগামী সকালবেলা, সকালকে যখন কোর্টে যদি যাওয়া সম্ভব হয় আপনারা যাবেন। আমার মামা থাকবেন এবং আমাদের পরিবারের মানুষজন থাকবে। তো আপনারা যারাই সম্ভব হবে আপনারা যাবেন এবং আমাদের সাথে আপনাদের বিগত দিনে যেরকম সাপোর্ট আপনারা রেখেছেন সেই সাপোর্টটা রাখবেন, এবং আরো অনেক তথ্য এবং জিনিস নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আবারও উপস্থিত হব এবং জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সাজিদ, তুমি কিছু বলতে চাও শেষমেশ? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম শেষে বাংলাদেশ আদালত ও মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে দাবি জানাচ্ছি, আপনারা সুস্পষ্ট আলামত বহন করা এই হত্যাকে আত্মহত্যার অপবাদ দিয়ে জাতিকে কলঙ্কিত করবেন না। আমরা আশাবাদী আমাদের এই যুক্তিগুলোকে খতিয়ে দেখে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মহামান্য আদালত পুনর্তদন্তের নির্দেশ দিবেন। হুম। পিবিআই দেশের একটি বৃহৎ আইনশৃঙ্খলা বাহিনী। দেশের অনেক বড় বড় মামলায় তারা স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই শ্রদ্ধা ও আন্তরিকতা থেকে উপরোল্লিখিত বিষয়সমূহকে আমলে নিয়ে সারা দেশের সালমান শাহ ভক্তগণ পিবিআই কে পুনঃতদন্তের জন্য আহ্বান জানাচ্ছে। সালমান শাহ রাষ্ট্রের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন, তাই রাষ্ট্রের কাছে আকুল আবেদন মামলাটিকে পুনরায় স্বচ্ছ পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এই বলে আমি সাজিদ হাসান কামাল, একজন সাধারণ সালমান শাহ ভক্ত হিসেবে আজকে সারা দেশবাসী এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সালমান শাহ ভক্তদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আগামী সপ্তাহে আবার আসব। আর অবশ্যই এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। 24 বছর পেরিয়ে গেছে, হয়তো আরো কিছু বছর পেরিয়ে যাবে, কিন্তু সত্য উন্মোচিত হবেই। সত্য সে চির উন্নতশীল হয়ে সবার উপরে দাঁড়াবেই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সাজিদের সাথে আমিও একমত, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আপনাদের সাথে কথা হবে আবার। আহ এবং দোয়া করবেন আমাদের সাথে, যেভাবে আগে বিগত দিনে ছিলেন এখনো থাকবেন। আশা করি আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।